আমি গ্লাস দিয়ে তাকায় দেখতেছি যে লাশটা এখানে বসা, আমার এই সিটটাতে বসা, হেলান দিয়ে বসা। আমার পুরা ঘা আর পশম দাঁড়ায় গেছে ভয়ে। আমি দেখতেছি যে আমার গাড়িতে সেম লাশটা, একটা লাশ আমার রাস্তার উপরে শুয়ে আছে। যেহেতু আমরা অ্যাম্বুলেন্স চালাচ্ছি, অনেক সময় অনেক রকমের বিপদের সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন আমরা সুসাইডের লাশগুলো যখন নেই, তখন হয়তো অনেক সময় যদি ধোয়ায় না নিলে অনেক সময় খারাপ লাগে বা অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়। তো আমার সাথে একটা ঘটে দেওয়া একটা ঘটনা আমি আপনাকে বলতেছি। মনপুরা, ভোলা মনপুরা লাশ যাবে ঢাকা মেডিকেল থেকে, তখন বাঁচতেছে রাতে 10টা। এখানে আমি তখন ঢাকায় ডেড বডিটা যখন আমি নিয়ে যাব, তখন ইনি যে গাড়ি ভাড়া করছে, আমার কোম্পানি ভাড়া করছে। ভাড়া করার পরে আমাকে কি করলো, পার্টির নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে আমি ফোন দিছি। ফোন দেওয়ার পরে উনি বললো যে আপনি ঢাকা মেডিকেল আসেন। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংটা, ওই বিল্ডিংটাতে, ওইটাতে আপনার যখন পোস্টমর্টম করে রুগী লাশগুলো ওদিক দিয়ে বের করে। যখন আমি ওইখানে গেছি, যাওয়ার পরে এখন দেখতেছি যে সবাই হিন্দু। আমি জিজ্ঞাসা করলাম কি এটাকে হিন্দু? হ্যাঁ লাশ হিন্দু। তো আমি বললাম যে কিভাবে মারা গেছে? তো বলতেছে যে ফ্যামিলির সাথে ঝামেলা করে তো সে বিষ খাইছে, বিষ খাওয়ার পরে মারা গেছে। তো আমি কি করলাম যে মনের ভিতরে ভয় চলে আসছে। আমি তো সবসময় হেল্পার নিয়ে যাই, তো ওই দিন আর হেল্পার ছিল না। যেহেতু হিন্দু লাশ তো বুঝছেন, যেহেতু ধোয়া নিচ্ছে না, আর একা যাবো রাতের বেলা, যে আমি আবার ওইটা নামায় দেওয়ার পরে আবার আসতে হবে, কিরকম জানি নিজের ভিতরে একটা ভয় চলে আসছে। আমি তখন লাশটা গাড়িতে তুললাম। তোলার পরে আমি এই আপনার সাইনবোর্ড পাড়াইতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছে। যখন আমি কাশপুর পাড়াচ্ছি তখন বাঁচতেছে রাতে 11:30। যাই হোক, আমি কচুয়া দিয়ে ঢুকলাম। কচুয়া দিয়ে ঢুকে যখন চাঁদপুর আপনার হাজিগঞ্জ পাড়াইছি, ওইখানে যেতে আমার 4 ঘন্টার উপরে লাগবে, 4.5 ঘন্টার মতো লাগবে। আমি যাব আলেকজান্ডার হয়ে ওদিক দিয়ে আপনার নদী পাড়ে হয়ে এই লাশটা ইতে যাবে, মনপুরা যাবে নৌকা দিয়ে। লাশের সাথে 4 জন লোক ছিল। তো 4 জনের একজনও আপনার যেহেতু আরো 2-3 দিন আগে মারা গেছে, তো লাশটা থেকে একটু পচা দুর্গন্ধ বের হচ্ছে। এজন্য কেউ লাশের সাথে বসে নাই, সবাই সামনে বসছে আর একজন আমার সাথে বসছে। যখন আমি হাজীগঞ্জটা পারানোর পরে বুঝছেন, এখন আমার মনে হচ্ছে যেন লাশটা ভিতর থেকে উঠে বসতেছে, মানে লাশটা লড়াচড়া করতেছে। এখন আমি গ্লাস দিয়ে তাকায় দেখতেছি যে মানে আমার লাশটা দেখা যাচ্ছে না। হঠাৎ করে মনের ভিতরে ভয় চলে আসছে। ভয় চলে আসার পরে আমি কি করলাম, গাড়িটা ব্রেক করছি। ব্রেক করা দেওয়ার পরে দেখি আমার যে লাশটা আমার স্টেশনে নাই। তো দেখতেছি যে লাশটা এখানে বসা, আমার এই সিটটাতে বসা, হেলান দিয়ে বসা। গাড়ির মানুষ তো সামনের দিকে তাকে আছে। পরে যখন আমি গাড়ি ব্রেক করার পরে উনি আমার জিজ্ঞাসা করলো যে আপনারা গাড়ি ব্রেক করছেন কেন? আমি কি লাশটা একটু দেখেন তো। পরে আমি দেখতেছি লাশটা তখন এখানে। আমি বলতেছি যে আমার এই দেখেন, এটা বান্দা। ঠিক আছে, আমি ভাবছিলাম যে হয়তো এটা ছুটে গেছে, সেজন্য লাশটা এদিকে পড়ে গেছে, বা হয়তো সেজন্য এদিকে আছে। পরে কি করলাম, ওনারা সহকারে লাশটারে আমি আবার স্ট্রেচারে শোয়াইছি। ওরা তো ভয়ে পিছনে তাকাচ্ছেই না, যেহেতু লাশটার থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে, এরা ভয়ে তাকাচ্ছে না। ফ্যামিলি মেম্বারটা কিনা আমি তা জানি না, কিন্তু 2টা মেয়ে আর একটা ছেলে, কিন্তু এরা ভয়ে তাকাচ্ছে না। যেহেতু নদী দিয়ে পার হইতে হবে, হয়তো নৌকায় পার হইতে হবে, এই জন্য মানুষজন আসে নাই এখান থেকে। হয়তো ওরা বাসে টাসে অন্যভাবে যাবে, সেটা আমি জানি না। যেহেতু আমার মনের ভিতরে প্রথম যেহেতু হিন্দু লাশ, আমার কাছে একটু খারাপ লাগতেছে, এই জন্য আমি করিনি। যাই হোক, আবার এখান থেকে শোয়াইছি। শোয়ানোর পরে এখন আমার গাড়ির হেডলাইট অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। তখন আমার নিজের কাছে একটু ভয় লাগছে। ভয় লাগলো কি, সেটা আমি ওদেরকে বুঝতে দিই। বুঝতে না দিয়ে কি গেছি, যেহেতু আমার এটা কাজ, একটা লাশ যখন আমার গাড়িতে তুলি, যে কোনো কিছুর বিনিময়ে তার গন্তব্যস্থানে পৌঁছানো এটা আমার দায়িত্ব। যেহেতু আমার এটা কর্ম, আর আমি তো ভয় পাইলে হবে না, কিন্তু ভয় একটু পাইলেও কিন্তু মনের ভিতরে আমার সাহস রাখছে। কানে আমার ব্লুটুথ লাগাই, আমি যেহেতু মুসলমান, আমি সূরা ইয়াসিন ছেড়ে দিয়ে যাচ্ছি। আমার কানে হেডফোন দিয়ে শুনতেছি। এখন সামনে যাওয়ার পরে দেখতেছি যে আমার গাড়ির হেডলাইট বন্ধ হয়ে গেছে। হেডলাইট বন্ধ হওয়ার পরে এখন ওনারা বলতেছে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে কিনা। আমি দেখতেছি হয়তো ওয়ারিং এর কোনো প্রবলেমের কারণে হেডলাইট বন্ধ হয়ে গেছে। আমি যখন গাড়ি দাঁড়াইছি, তখন ওরা দেখছি যে লাশটা এখানে বসা। লাশটা তো ওরা তো রাখছে এখানে, যেহেতু এখানে জানতো। কিন্তু আমার এটা বুঝছেন, এটা কিন্তু আমি ভাবছিলাম তো হয়তো এটা ছুটে গেছে, সেজন্য এখানে আসছে, যেটার জন্য হয়তো এটা আমার বাধা ছিল, হয়তো এই জন্য এখানে চলে আসছে। যাই হোক, ওনারা সহকারে আমি লাশটা তখন এখানে তুলছি। তোলার পর আমি লক্ষ্মীপুর পাড়ায় যখন রামগতির রাস্তাতে ঢুকছি, ঢুকার পরে এখন ভাই বলে বুঝাতে পারবো না যে আমার হঠাৎ করে আমি দেখে আমার পুরা ঘা আর পশম দাঁড়ায় গেছে ভয়ে। আমি দেখতেছি যে আমার গাড়িতে সেম লাশটা, একটা লাশ আমার রাস্তার উপরে শুয়ে আছে। পরে আমি তো পুরা মানে হতবাক হয়ে গেলাম যে আসলে কি। এখন পরে কি করছি কি জানো, যখন আমি গাড়ি থেকে নামছি, নামার পরে আমি ওই লোকটার, আমার সামনে দিয়ে লোকটা ভদ্রলোক বসছে, আমি বলতেছি যে আপনি করেন, আমার সাথে নামেন তো একটু। কয় কেন? আমি কে নামেন আপনি। এখন আমি গাড়ি পিছন হঠাৎ করে ব্রেক করছি, তো আমার গাড়ি মনে করেন যে যেখানে দেখছি এখান থেকে আরো 2 হাত সামনে চলে গেছে। যখন সামনে চলে গেছে, চড়ার পর উনি যখন নামছে, এখন আমি দেখতেছি যে বুঝছেন আমার গাড়ি থেকে রক্ত বের হচ্ছে, বুঝছেন, রক্ত পড়তেছে। এই যে ব্যাগডালা দিয়ে পিছনের পায়ে দিয়ে পিছন দিয়ে, বুঝছেন, মানে রক্ত বেয়ে বেয়ে একেবারে আমার ব্যাগডালা নিচে পড়তেছে। নিচে পড়ার পরে এখন ওনারা দেখে পুরো ওনারা সহকারে বুঝছেন যে কি হচ্ছে এগুলো। উনি আমাকে বলতে কি হচ্ছে, আমি কিছু না, হয়তো লাস্ট পোস্টমর্টম করছে, সেজন্য হয়তো রক্তগুলো বের হচ্ছে। ভাই আসলে কি বলবো, যে আমার পুরো যেহেতু আমার হেল্পার থাকলে একটা সাপোর্ট থাকে, বা ওর সাথে আমি ভালো মন্দ কথা বলি, কিন্তু উনি হেল্পার ছিল না, তো ভয়ে আমার গায়ের পশম
পশম গুলো দাঁড়ায় গেছে। ভয়টা যদি ভয় পাই তাহলে তো আমি ডেড বডি নিতে পারবো না, বা ওনারা ঘাবড়ে যাবে। রক্ত পড়তেছে ভাই, সেটা আমি আজও সেটার উত্তরটা পাই নাই যে রক্তগুলো কোত্থেকে পড়তেছে। কিন্তু আমি ওদেরকে বুঝাইলাম যে যেহেতু পোস্টমর্টম করার পর ওরা কি করে পলি দিয়ে বাঁধে লাস্টারে, বুঝছেন, সাদা পলি দিয়ে বাঁধে। আমি ওনাদেরকে বললাম যে হয়তো সেলাই অনেক সময় অনেক জায়গায় ভালো মতো হয় নাই, সেজন্য হয়তো মানে রক্ত পড়ে। এটা ওদেরকে বুঝ দিয়ে কি করলাম, গাড়িতে এখন উঠানোর পরে ভাই আমার ভালো গাড়ি, আর কিছুদিন হয়তো 1 কিলোমিটারও যায়নি আমার গাড়ি বন্ধ হয়ে গেছে। তখন কি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামতেছে, টিপ 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 বৃষ্টি পড়তেছে, বুঝছেন। বৃষ্টি পড়তে তখন বাঁচতেছে রাতে 2টার পর হয়ে গেছে। তো এখন যখন বৃষ্টি পড়তেছে, এখন আমার ভাই কিরকম জানি বুঝছেন লাগতেছে। এখন ওই লোকগুলা যে মহিলা 2টা, মানে ওরা ভয়ে বুঝছেন কান্নাকাটি করতেছে। মানে ওরা বলতেছে, একজন বলতেছে, আমরা বলছি আমি বাসে যাবো, যে তুমি গাড়িতে কেন উঠছো, অ্যাম্বুলেন্সে কেন উঠছো। মানে ওরা মহিলারা 2টা বলতেছে, দুটোটাই বিবাহিত। এখন আমি পরে জানলাম যে একজন তার যে ছেলেটা মারা গেছে তার ওয়াইফ এখন তো সেই জন্য হয়তো বসছে, উনিও বসছে গাড়িতে। পরে কি করলাম, গাড়িটা ওখান থেকে টান দিচ্ছি। টান দেওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে পুরো আমার হঠাৎ করে মাথা পুরো চক্কর দিয়ে গেছে। যে আমি যে ঘটনা দেখলাম, দেখতেছি যে পিছন থেকে লাস্ট উইটা এখানে স্টেশনে বসে আছে, পুরো বসে আছে দেখে তো পুরো আমি তো এবার তো আমার মনে ভাবছে যে হয়তো কিছু একটা ঘটতেছে, বুঝছেন। ওই যে মহিলা 2টা ছিল, হেরা তো ভাই আগ থেকে ভয়ে কান্না করতেছে। যখন আমি এরকম ঘটনাগুলো ফেস করতেছি আমরা, তারা তো অবশ্যই কিছু বুঝছে, আমি বুঝছি। আমি তাদেরকে যতই বুঝ দিই না কেন যে আমার আপনার থেকে হয়তো সেলাই করতেছিল, কাটতে মডেল করতে, সেই ব্লাড বেরোতে, তারা অবশ্যই কিছু বুঝতে যে আসলে আমাদের সাথে কিছু একটা ঘটতেছে। পরে যখন লাস্টটা উঠে বসেছিল, এখন আমি ওই ভদ্রলোকের বললাম যে আমার সাথে, যে ভাই এভাবে তো যাওয়া যাবে না, আমরা যদি যেতে হয় তাহলে কি করতে হবে, আমরা মসজিদের আজানের পরে যেতে হবে। আমি যখন ওনাকে এই কথা বলতেছি তখন বাঁচতেছে 3টা। তখন আমি আলেকজান্ডার থেকে 10-15 কিলোমিটার আরো আগে, আলেকজান্ডার থেকে। তো আবার আলেকজান্ডার পাড়ায় আরো অনেক দূরে যেতে হয়। মানে আমি জায়গাটা না ভুলে গেছি, খেয়াঘাট আছে, বুঝছেন। ওইখান থেকে স্পিড বোট এবং নৌকা দিয়ে ওই আপনার মনপুরা যায়, মনপুর এবং হাতিয়া যায়। যখন ওইখানে গেছি ওনারে বলছি মতন আমি এখানে ঘাবড়ানোর কিছু নাই। তো লাস্টে আরো 2-3 দিন হয়ে গেছে, আপনার যেহেতু মারা গেছে, এটা পোস্টমর্টম করছে, একটু ঝামেলা হতে পারে হচ্ছে, যেহেতু আমরা একটু দাঁড়াই। পরে কি করলাম ভাই, দেখি সামনে একটা বাজার। তো আমি বাজারের আগেই গাড়িটা আমি তার আগ থেকে আমি লোকজন ফলো করতেছি যে হয়তো বাজারে সিকিউরিটি থাকবে, বা হয়তো কোনো মসজিদ থাকলে মসজিদে হুজুর টুজুর থাকবে, আমি এরকম করছি। আবার মনের সাহস আসছে, যেহেতু হিন্দু, যে মুসলিম হইলে হয়তো যে কোনো এক জায়গায় দাঁড়া করা, যে মসজিদের সামনে দাঁড়া করা দেয়া হুজুরের এটাকে ঘটনাগুলো বলতাম, বা এরকম একটা মনে বিশ্বাস ছিল। যেহেতু হিন্দু, আমি হুজুরদেরকে বলতেছি না। পরে দেখতেছি যে বাজার খোলা, বাজারে সিকিউরিটি আছে রামগতি বাজারে, বুঝছেন। ওইখানে সিনেমা হল আছে একটা, সিনেমা হলের পরে দেখতেছি সিকিউরিটি দাঁড়ায় আছে। পরে সিকিউরিটি বললাম যে ভাই এই ব্যাপার, আমার সাথে ঘটনা, এই সমস্যা হচ্ছে। সিকিউরিটি আর ভয় পেয়ে গেছে, বুঝছেন। ভয় পাওয়ার পরে আমি অ্যাম্বুলেন্স দেখা আরো বাজার আরো সিকিউরিটি আছে, হেরা আসছে। আসানোর পরে বললাম যে ভাই, আমি ওদেরকে আস্তে আস্তে বললাম যে ভাই আমি এই বিপদের সম্মুখীন হচ্ছি, কি করা যায়। তুমি বলতেছে ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, গাড়িটা সেট করে দেন, আমরা আছি এখানে। লাস্টের 7 মানুষ তখন ওইখানে নামে দাঁড়াইছে সবাই। ওনারা বলতেছে যে ভাই আমরা তো গাড়ি চালাচ্ছি না, আপনারা আমাদের কিছু সহযোগিতা করেন। পরে ওইখানকার আমার জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। তো আমি বললাম যে ভাই রাস্তায় আসার সময় প্রথম আমার এই গাড়ি হেডলাইট বন্ধ হয়ে গেছে, লাস্টটা পড়ে গেছিল এখানে। পরে উঠাইলাম, তখন আমি ভাবতেছি হয়তো স্বাভাবিক, হয়তো লাস্ট আমার এই স্টেশনটা দিতে সমস্যা হয়তো, সেজন্য হয়তো লাস্টটা পড়ে গেছে গাড়িতে, স্পিড বোর্ডে ঝাঁকিটাকে গায়ে পড়ে গেছে। আমি তো ওদেরকে বুঝতে দিই নাই যে লাস্টটা এখানে পড়া, এখানে হেলান কিভাবে দিই। হয়তো যদি লাস্ট এখান থেকে পড়লে হয়তো সোজাই নিচে পড়বে, না হয়তো সিডিপে পড়তে পারে, ঝাঁকি গিয়ে দেয়, যেহেতু এখানে এটাও স্বাভাবিক। পরে কি করলাম, ওদেরকে বলছি মতো, ওরা কি করছে, ঠিক আছে তাহলে আপনি এখানে থাকেন। পরে উনি কি করলো, চার দোকান ছিল, ওইখান থেকে চাটা এনে আমার খাওয়াইলো, যে আপনি ইয়ে করার কিছু নাই, আপনি উনি দেখতেছে আমি ভয়ে আছি। পরে আমাকে কি করলো, যে পানি টানি দিল, পানি টানি খাইলাম, খাই এখানে বসছি। বসার পরে যখন আদান দিয়েছি মসজিদের, আদান দেওয়ার পরে আমি এই লাশ নিয়ে গেছি, বুঝছেন। লাশ নিয়ে এখন সবচেয়ে আস্তে দোকান হলো কি জানেন, আমি লাশটা হয়তো ভাবছি যে হয়তো ওদেরকে বুঝ দিয়ে দেয় হয়তো পোস্টমর্টম করার পরে এখান থেকে লাশ ইয়ে পড়তে পারে, ব্লাড পড়তে পারে। এখন দেখলাম যে আমি যখন ওইখানে গেলাম, লাশটা একেবারে মানে যেরকম আমি এখান থেকে গাড়ি থেকে তুলছি ওই রকমই আছে, যে কিছু হয় নাই, জাস্ট তাহলে ব্লাড গুলো বের হলো কোত্থেকে, সবকিছু ঠিক আছে। আমি যখন ওই যে আপনার এই যে আলেকজান্ডার পার হয়ে যখন ওই আপনার হাতিয়ার ঘাটে, আমি তো ওই জায়গাটা ভুলে গেছি, যখন ওইখানে গেছি দেখতেছি যে আমার লাশটা সব ঠিক আছে, তাহলে ব্লাড গুলো বের হলো কোত্থেকে। আমি গাড়ি ধুইলাম, যে স্বাভাবিক আছে। পরে কি করলাম, ওইখান থেকে লোকজন সহকারে ওইখানে যাওয়ার পরে বুঝছেন, এখন আমাকে সবাই দেখে আসলে ঘাবড়াই গেছিলাম। পরে ওরা লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে কোত্থেকে আসছেন, বা আপনি এরকম করতেছেন কেন। পরে আমি ওনাদেরকে বললাম যে আসলে এই ঘটনাগুলো ঘটছে, এই জন্য আমার হয়তো দেরি হয়ে গেছে, আমি রওনা দিছি রাতে 10টায়, এখন ওখানে পৌঁছাইছি আমি 6:30-7টায়। তো এখন ওই যে স্পিড বোটের যে ড্রাইভার, উনি আমাকে বলতেছে যে আপনি এত দেরি হয়েছে কেন, আমরা তো ভাবছি যে এখান থেকে আমি 3টায় আমরা রওনা করবো। স্পিড বোট দিয়ে আপনার ওই ডেড বডিটা ওই ওপারে নিবে, মনপুরা নিবে, মানে নোয়াখালী থেকে মনপুরাতে নিবে। ভোলা মনপুরা হচ্ছে নদীর একটা দ্বীপ মাঝখানে, বুঝছেন। ওই যে আপনার হাতিয়ার মনপুর আর হাতিয়ার আপনার এই
যে মনপুরা কাছাকাছি নদীর মাঝখানে। পরে এখানে ওরা বললো যে ভাই আপনার দেরি হয়েছে কেন, আপনার জন্য আমি সারা রাত জেগে গেছিলাম। তো আমি ওনারা বললাম যে ভাই এই ঘটনা ঘটছে আমার সাথে, আসলে লাস্টটা যেহেতু সুসাইড করা লাশ পোস্টমর্টম করার পর আমি ঢাকা মেডিকেলতে নিছি, আর এই ঘটনাটাই আমার সাথে ঘটছে। তার উনি কি করলো, উনি তাহলে উনি বলতেছে ভালোই হইলো যেহেতু আপনি দিনে আসছেন। পরে ওরা সহকারে এই লাশটা আমার গাড়ি থেকে নামাইলো, নামানোর পরে আমার ভাড়াটা দিল, আমি চলে আসছি। চলে আসছে যখন উঠছি, উঠার পরে আমি কি করলাম, গাড়িটা ওইখানে সুন্দরভাবে ধুয়ে টুয়ে পরে চলে আসছি আমি ঢাকা থেকে। কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তায় এমন কুয়াশাও নাই, শীতকাল ঠিক আছে কিন্তু কুয়াশা নাই, কিন্তু রাস্তা আমি দেখতে পারতেছি না এমন মনে হচ্ছে। হঠাৎ করে দেখি সামনে কেমন সাদা মানে একটা পর্দার মতন পড়ে যাচ্ছে, রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আমার সাথে যে ছিলেন মহিলা, উনি বললো কি দাদা আমাদের উনি তো লাস্টটা হিন্দু ছিল, তো দাদা আমাদের ধর্মে আছে আগুন থাকলে নাই কোনো কিছু আসে না, আপনি যদি মানে সিগারেট খান তাহলে কিছু মনে করেন না, সিগারেট ধরেন। এটা হয়েছে 2018 সালের মেবি জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে হবে। আমি একদিন রাত 10টায়, আমার বাসা হসপিটালের পাশেই, হসপিটালে আসলাম। একটা রুগী আসলো, ওকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। রুগীটা নর্মালি ডেড, ডক্টর বলল যে বেঁচে নাই এখন। আপনাদের বলে রাখি রুগীটা হ্যাঙ্গিং ছিল, মানে গলায় দড়ি দেওয়া ছিল। এজ 16-17 বছর হবে মেয়েটার। মানে ওদের সাথে লোক খুবই কম ছিল, ওর ভাবি ছিল, সাথে একটা দেওর ছিল, মানে ওই ভাবির একটা দেওর ছিল, বয়স কম। এই দুইজনে নিয়ে আসছে তাড়াহুড়ো করে। ওদের ফ্যামিলির যারা আছে গার্জিয়ান তারা এসে পারে নাই, তখন ওই মুহূর্তে তারা ছিল না। তাদের কপাল খারাপ যে ওই সময় অ্যাম্বুলেন্স পাচ্ছে না ওরা। লাশটা যে নিয়ে যাবে তারা শ্রীনগর থেকে ডানে দোহারের দিকে ঢুকতে হবে, জায়গার নামটা ঠিক আমার মনে নাই এখন, অনেক আগের কথা। এখন আমার অফিস থেকে আমার 2 ম্যানেজার, উনি আমাকে ওরা জানে যে আমি গাড়ি চালাতে পারি, আমাদের ড্রাইভারটা ছুটিতে, ওরা 2জন অনেক ভালো মানুষ, ওরা কোনো কিছু বললে আমি না করতে পারি না। তো ওরা রিকোয়েস্ট করলো, আমি তাকে বললো যে আলামিন তুমি তো পারো, একটু যদি ওনাকে একটু নামাই দিতা, মানে ওইভাবে না, আমি যদি নিজে ইচ্ছা করে দেই। আমি চিন্তা করলাম যে দেখ এদের লোকজন কম, যাই দিয়ে আসি। আমি ডেড বডিটাকে গাড়িতে উঠাতে বললাম, গাড়িতে উঠালো। আপনি ডেড বডিটা দেখলে খুব ভয় পাবেন, এমন অবস্থা, মানে হ্যাঙ্গিং এর তো জিব্বা বের হয়ে গেছে, প্রায় 4 ইঞ্চির মতন জিব্বা বের হওয়া। মানে যখন আমি নিজেই দেখতেছি তখন মানে আপনার কি বলবো, আমি নিজেই ভয় পাচ্ছি যে এরকম একটা করুণ, মানে আপনাকে বোঝাতে পারবো না যে এত ভয়ানক অবস্থা লাগতেছে। হ্যাঁ, এত ভয়ানক অবস্থা লাগতেছে দেখে। তারপরে নিলাম সাথে, আমি চিন্তা করলাম যে ডেড বডিকে নামাই দিয়ে তোমার একা আসা লাগবে, একজন সিকিউরিটি গার্ডকে আমি সাথে নিয়ে গেলাম। গাড়িতে যাচ্ছি নর্মালি, আমি পোস্তগোলা ব্রিজ পার হলাম, কোনো সমস্যা হচ্ছে না। পোস্তগোলা ব্রিজ পার হয়ে আপনার যখন আমি আব্দুল্লাহপুর টুর পার হয়ে গেলাম, তখন আমি দেখতেছি আমি গাড়ি চালাচ্ছি জোরে, অনেক জোরে চালাচ্ছি, কিন্তু আমার গাড়ি স্পিড বাড়তেছে না, আমার গাড়ির স্পিড বাড়তেছে না। আমি এত এক্সিলারেটর চাপতেছি কিন্তু 40-30 এর উপরে উঠতেছে না। কি ব্যাপার? আমি আমার ওই যে সিকিউরিটি ছিল, ও বলতেছে স্যার আপনি এত আস্তে চালাচ্ছেন কেন, এত আস্তে যাচ্ছেন কেন? আমি বলছি আমি তো চালাচ্ছি জোরে, কিন্তু গাড়ি কেন আস্তে যাচ্ছে আমি বুঝলাম না। পর আমি শ্রীনগর পর্যন্ত গেলাম, শ্রীনগর থেকে ডানে ঢুকতে হয়, শ্রীনগর থেকে ডানে ঢুকে কিছু দূর যাওয়ার পরেই আমার গাড়ি নর্মালি স্টার্ট বন্ধ হয়ে গেল, স্টার্ট নেয় না, যতই করি স্টার্ট নেয় না। পরে আমি চেক করে দেখি যে আমার যে ইঞ্জিনের রেড বাটন জ্বলে গেল, মানে আমার ইঞ্জিন হিট দেখায়। আমি গাড়ি নেমে খুললাম, খোলার পরে রেডিয়েটর দেখি পানি টানি ফুল, ইঞ্জিন হিটের কোনো কারণই নাই। হ্যাঁ, আমি কি করলাম, আবার অনেক সময় চেষ্টা করার পর গাড়ি স্টার্ট হইলো,
স্টার্ট হওয়ার পরে আবার কিছু দূর যাওয়ার পরে এখন থেকে আপনার ওখানের পর থেকে আপনার নর্মালি ফাঁকা, দুই পাশ রাস্তার ফাঁকা। আমি গাড়ি চালায় যাচ্ছি, আমার মনে হচ্ছে এই যে গাড়িটা মানে অনেক লোড গাড়ি, এরকম মনে হচ্ছে যে এত ভারী গাড়িটা আমি টানতে পারতেছি না, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, পরে কিছু দূর যাওয়ার পরে আমি রাস্তা এমন কুয়াশাও নাই, শীতকাল ঠিক আছে কিন্তু যে কুয়াশা নাই, কিন্তু রাস্তা আমি দেখতে পারতেছি না এমন মনে হচ্ছে। হঠাৎ করে দেখি সামনে কেমন সাদা মানে একটা পর্দার মতন পড়ে যাচ্ছে, রাস্তা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আমার সাথে যে ছিলেন মহিলা, উনি বললো কি দাদা আমাদের উনি তো লাস্টটা হিন্দু ছিল, তো দাদা আমাদের ধর্মে আছে আগুন থাকলে না কোনো কিছু আসে না, আপনি যদি মানে সিগারেট খান তাহলে কিছু মনে করেন না, সিগারেট ধরেন। আমি কই না, আমরা লাশের সামনে বসে তো আমরা এসব কিছু করা ঠিক না। কয় না আপনি ধরান। তারপর ওই আমার পাশে যে ছেলেটা ছিল ওকে বললাম যে ধরাও তুমি, ও ধরাইছে। আমরা যাচ্ছি, কিছু দূর যাওয়ার পরে আমার গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেল। ইতিমধ্যে চাকা পাঞ্চার হয়ে গেছে, ওই ডেড বডিটাও মানে সিট থেকে নিচে পড়ে গেছে। ওনারা ধরে আছে কিন্তু ওনার ধরার অবস্থা কিভাবে পড়ে গেল আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, চাকা পাঞ্চার করলাম, আমরা চাকা চেঞ্জ করলাম, রিজার্ভ চাকা ছিল চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে গাড়ি আমরা আবার স্টার্ট করলাম। হঠাৎ করে দেখি মানে কি বলবো আপনাকে, রাস্তার ভিতরে এত পরিমাণে কুকুর, মানে এত কুকুর হঠাৎ করে কোথা থেকে আসলো। হ্যাঁ, এত পরিমাণ কুকুর। ওই ওনাদের বললাম যে আপনাদের এলাকায় কি কুকুর অনেক বেশি? কয় না দাদা এত কুকুর তো হওয়ার কথা না, আমরা এত হর্ন দিচ্ছি কিন্তু রাস্তা ছাড়ে না, রাস্তাই ছাড়তেছে না। পরে এক পর্যায়ে আমার একটু রাগ বেশি, আমি ওর উপর দিয়ে চালাতে, কিন্তু আমি ওর উপর দিয়ে চালা যাচ্ছি কিন্তু আমার চাকায় মনে হচ্ছে না যে আমার নিচে কুকুর বাঁধতেছে, কোনো কিছু বাঁধতেছে, আমার চাকায় এরকম মনে হচ্ছে না। পরে আমরা ঠিক করে কিছু দূর আগাইলাম। আগানোর পরে আমার ওই একই আবার সমস্যা, গাড়ি বন্ধ হয়ে গেল। গাড়ি বন্ধ হয়ে গেল মানে কিভাবে বন্ধ হইলো? আবারও দেখলাম, নামলাম, কোনো সমস্যা নাই, গাড়ির কোনো রকমের কোনো ত্রুটি নাই। আমরা কিছু সময় ওয়েট করে তারপরে আমরা আবার গাড়ি চালালাম। গাড়ি চালানোর পরে ইতিমধ্যেই ওই যে মানে আমার যে ডেড বডিটা ছিল যাদের, ওই ছেলেটা বললো কি ওয়াশরুম করবে, সে নিচে আমরা গাড়িটা দাঁড়াতে বললো। আমরা দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমরা নিচে নামছি। নিচে নেমে এসে আমরা গাড়ির ভিতর ডেড বডি দেখি না। হিলো ডেড বডি হয়ে গেল, দেখি ডেড বডি গাড়ির নিচে, গাড়ির এক সাইডে রাস্তার পাশে। এখানে ডেড বডি আসলো কিভাবে? তখন তো আমাদের আর মানে নাই, আমার যে ছেলেটাও কয় স্যার আমরা আর যাবো না, এখান থেকে কোন ব্যবস্থা করেন। কি ব্যাপার, ডেড বডি নিচে আসলো কিভাবে? আবার ধরাধরি করে আমরা উপরে উঠাইলাম। উঠানোর পরে আমি কিছু দূর গেলাম, কিছু দূর যাওয়ার পরে ওই এক কাহিনী, আপনার গাড়ি বন্ধ হয়ে গেল। এখন যে গাড়ি বন্ধ হইলো, আর স্টার্ট নেয় তো না, নেয়ই না। ইতিমধ্যে ওনাদেরও বাড়ির কিছু কাছাকাছি চলে আসছি, বার ওনরা বললো কি বাড়িতে ফোন দিল, বাড়ি থেকে ভ্যান নিয়ে আসছে। ভ্যান নিয়ে আসলে ওই আমরা ডেড বডিটাকে ভ্যানে উঠাই দিলাম। ভ্যানে উঠাই দিয়ে আমরা দুইজনে, আমাদের ওরা আসতে দিবে না, বললো যে এই রাস্তায় এত সমস্যা হয়েছে আপনারা যায়েন না। আমরা কই না, আমাদের তো যেতে হবে। আমরা দুইজনে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পর মানে ওরা চলে গেল, আমরা ঠিক আবার গাড়িতে ওরে বললাম কি গাড়িটা একটু পানি দিয়ে ধোয়া মোছা করো। ধোয়া মোছা করে আমি গাড়িতে এক কিক দেওয়ার সাথে সাথে গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমি বুঝলাম না, এবং আসার পথে আমার একটা জায়গায় গাড়িতে একটু বিন্দুমত পরিমাণ সমস্যা দেখা দেয় নাই, একদম কোন রকমের কোনো সমস্যা, নর্মালি আমার গাড়িতে কোনো সমস্যা দেখা দেয় নাই একদম। মানে আমি আজব হয়ে গেলাম যে এটা যাওয়ার সময় কি হলো আর আসার সময় আমি কি দেখলাম। আমরা এখন একটা ইমেইলে যাব, যে ইমেইলটি আমাদের পাঠিয়েছেন আমাদের পুলিশ সদস্য গিয়াসউদ্দিন ভাই, এবং অনেকদিন পরে তিনি লিখেছেন। আমি তিনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়ই, হয়তো আমাকে সবাই ভুলে গেছেন। আমি সেই পুলিশ সদস্য গিয়াসউদ্দিন, ঠিকানা আমার মৌলভীবাজার। অতিরিক্ত অধিক বিজি থাকার কারণে ইদানিং ঘটনা লেখার সময় পাই না। এবার যে ঘটনা বলবো সেটা বাংলাদেশের নয়, ইউরোপের কোন এক দেশের। চাকরির সুবাদে গত কয়েকদিন আগে আমি এক ইন্টারপোলের সদস্যের সাথে কাজ করি। সেটা বেশি দিন আগের নয়, 15 থেকে 20 দিন আগে। ওনার নাম ডেভিড স্মিথ। তো তিনি আমায় একবার প্রশ্ন করলেন, ইয়েস আপনি কি অশরীরী কিনে কোনো কিছু বিশ্বাস করেন? যেহেতু আমি বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনা ফেস করেছি, তাই ওনাকে
বললাম যে দুই একটা ঘটনা বলে ফেললাম আমি। এসব শোনার পরে তিনি আমায় একটি ঘটনা বলেন, যেটি আমাদের দেশের প্রচলিত যে কোনো ঘটনার থেকে ভিন্ন। তার অনুমতি সাপেক্ষে কিছু বিষয় গোপন রেখে তার ঘটনাটি তার ভাষায় উপস্থাপন করলাম। তিনি ইংরেজিতে বলেছিলেন, সো এটা আমি বাংলায় ট্রান্সলেট করে তারপরে বলছি। একটি ট্রেনের ঘটনা যেটি এক গভীর জঙ্গলে বিকল হয়ে যায়। সাল 10 জুলাই 2010, সময় 7:30, স্থান অজ্ঞাত। স্টেশন 7:30 একটি দ্রুতগতির ট্রেন ছেড়ে যায়। রাত প্রায় 10টা। তখন ওই ট্রেন থেকে নিকটবর্তী স্টেশনে বার্তা আসে যে যান্ত্রিক সমস্যার কারণে ট্রেনটি বিকল হয়ে গেছে, তাই সাহায্য প্রয়োজন। নিকটবর্তী স্টেশন থেকে জানানো হয় তাদের দ্বারা সাহায্য প্রদান সম্ভব নয়। কারণ হিসেবে অপ্রতুল লোকবল ও পরিবহনের অভাব দেখানো হয়। তবে তারা সাহায্যের জন্য রেলের কেন্দ্রীয় সাহায্য অফিসে একটি বার্তা পাঠায় এবং অপেক্ষা করতে বলে। এবং যেহেতু ট্রেনটি একটি জঙ্গলে আটকা পড়েছে, তাই সকলকে সাবধান থাকারও আহ্বান জানায়। রাত 2 ও 3 এবং সর্বশেষ 4টায় ওই ট্রেন থেকে জরুরি সাহায্য বা ইমার্জেন্সি হেল্প এর জন্য অনুরোধ করা হয়। তাদের বার্তাগুলো ছিল বেশ করুণ ও অসহায়ত্বপূর্ণ। এরপর আর কোনো বার্তা আসেনি ওই ট্রেন থেকে। সকাল 6টা একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায় এবং তারা দেখতে পায় ট্রেনের দরজা জানালা আধা ভাঙা, চূর্ণ বিচূর্ণ। প্রথমে তারা তেমন কাউকে পায়, যাত্রী চালক কিংবা ট্রেনে কর্মরত অন্য কেউ কাউকে পায়নি। সবশেষে ট্রেনের টয়লেট থেকে একজন নারী আহত অবস্থায় তাকে পাওয়া যায়। তারা খুব দ্রুত তাকে পার্শ্ববর্তী হসপিটালে নিয়ে যায়। ঘটনাটি তদন্ত ভার পুলিশকে দেয়া হয়, যার নেতৃত্বে ছিলেন এই ডেভিড স্মিথ। তিনি মহিলার কাছে সবকিছু জানতে চান যে আসলে কি হয়েছিল ওই রাতে, আর ট্রেনের বাকি সব যাত্রীরা কোথায়। ওই মহিলা কাঁদতে কাঁদতে ঘটনার বর্ণনা দেন। তিনি ও তার স্বামী যাচ্ছিলেন ওই ট্রেনে করে। ট্রেনের যাত্রী সংখ্যা বেশি নয়, 20 থেকে 25 জন হবে। রাত প্রায় 10:30। ট্রেনের চালক জানান যান্ত্রিক সমস্যার কারণে ট্রেন আর সামনে চলবে না, আর ঠিক হতে রাত তখন প্রায় সকাল হয়ে যাবে, তাই সবাইকে ভেতরে থাকতে হবে। সাথে সাবধান করেন, যেহেতু আমরা এক গভীর জঙ্গলে আটকা পড়ে গেছি, তাই কেউ যেন বাইরে যাবেন না। এটা শুনে যাত্রীরা বেশ বিরক্ত হন এবং চালকের সাথে অনেক তর্ক বিতর্ক করেন, কিন্তু উপায় নেই। এর মধ্যে 10-12 জনের একটি দল পরবর্তী স্টেশনে যায় হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেন। চালক তাতে ঘোর আপত্তি জানান, কিন্তু তারা নাছোড়বান্দা, যেতে তাদের হবেই। নিরুপায় হয়ে চালক তাদের যাওয়ার অনুমতি দেন। বাকি যারা ছিলাম তারা ট্রেনে রাত কাটানোর চিন্তা করলাম। রাত প্রায় 1টা। আমরা সবাই যা ছিলাম তারা কেউ কেউ ঘুমিয়ে পড়েছিলাম, কেউ বা জেগেছিলাম। হঠাৎ দরজায় ডাক, কেউ যেন দরজা খোলার জন্য তীব্র আওয়াজ করছে। যেহেতু দরজা লক করা, তাই চালককে খবর দেওয়া হলো। তিনি খুব তাড়াতাড়ি এসে দরজা খুললেন এবং 2 জন যাত্রী তারা চলে গিয়েছিল, তারা ফিরে এসেছে। তাদের চোখে মুখে ভয়ের ছাপ। তারা কেউ কোনো কথা বলতে পারছে না। 2 জন জ্ঞান হারায়। কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফিরলে তাদের প্রশ্ন করা হয়, কি হয়েছে, আপনারা ফিরে এলেন কেন, বাকিরা কোথায়? তাদের ঘটনা শুনে আমরা হতবাক। অনেক পথ হাঁটার পরেও তারা ওই 10-12 জনের দল একটা আলো দেখতে পায়। ওই আলো ধরে হাঁটা শুরু করে। নির্জন বনে হঠাৎ একটা বাঁশির সুর শুনতে পায়, যেন এক মায়াবী ডাক। তারা ওই বাঁশির সুর শুনে আস্তে আস্তে সামনে এগোতে থাকে এবং অস্বাভাবিকভাবে একে একে বিভক্ত হতে থাকে, যে যার পথে চলে যায়। কিন্তু তারা 2 জন ওই বাঁশির সুর খেয়াল করে না, বরং তারা পর্যবেক্ষণ করতে থাকলো। কিছুক্ষণ পর তারা দেখলো তারা 2 জন একা। তার কিছু সময় পরে তারা বেশ কয়েকটি করুণ আর্তচিৎকার শুনতে পায়, যা বেশ বিভৎস। মনে হয় কেউ কাউকে জবাই করছে। তারা বেশ ভয় পায়, ফিরে আসে। ওই মহিলা ডেভিড স্মিথকে সব বলেন, আরো বলেন যে ঘটনাটি এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু না, আরো ভয়ানক বিপদে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সবাই যখন ভয়ে অস্থির, ঠিক তখনই তারা ট্রেনের জানলা দিয়ে দেখলো তাদের চারপাশ আলোকিত হতে লাগলো। জঙ্গলের মাঝে এত রাতে আলো আসলো কোত্থেকে? তখন তারা ট্রেনের জানলা দিয়ে বাইরে বেশ কিছু মানুষের অবয়ব দেখতে পায়, যারা দেখতে মানুষের মতো, তবে তারা দেখতে বেশ কালো ও উচ্চতা অস্বাভাবিক। বাঁশির সুর বাড়তে লাগলো, সাথে এক করুণ নীরবতা। সময়টা রাত প্রায় 3টা হবে। শুরু হলো আরেক অদ্ভুত ঘটনা। সবাই অনুভব করলো একটা তীক্ষ্ণ বাঁশির সুরের আওয়াজ। তাহলে আবার ওই বাঁশিটা ডাকছে একটা অনিশ্চিত পথে। সবাই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে লাগলো। বাঁশির সুরটা বেশ কাছাকাছি লাগলো। সাথে সাথে ট্রেনে থাকা কিছু লোক দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কয়েকজন জ্ঞান হারায়। আমার স্বামী আমায় ধরে বাথরুমে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু বাথরুমটা তুলনামূলক ছোট হওয়ায় 2 জন থাকা যাবে না। সে আমায় ভেতরে রেখে বাইরে থেকে দরজা লক করে দেয়। যাওয়ার আগে সে বলে, যা কিছু হোক আমি যেন কোনো শব্দ না করি এবং বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টাও না করি। আমি নীরব। বাঁশির সুরটা বাড়তে লাগলো। আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু দরজা বাইরে থেকে লক থাকায় যাওয়া সম্ভব হলো না।
আমি বুঝতে পারলাম একে একে সব নীরব হতে শুরু করলো। বুঝতে আর বাকি রইল না, ওরা সবাই চলে গেছে। একটু পরে ট্রেনে কিছু ধুপ ধাপ আওয়াজ, বেশ কয়েকটা করুণ আর্তনাদ, তারপর আর কিছু বলতে পারবো না। ডেভিড এসব শোনার পরে ওই জঙ্গলে উদ্ধার অভিযান চালান, কিন্তু কাউকে খুঁজে পাননি। নিরুপায় হয়ে তারা উদ্ধার অভিযান সমাপ্ত করেন এবং ওই ট্রেনে যারা নিখোঁজ ছিলেন তাদের খোঁজ পাওয়া যায়নি। এটাই ছিল ডেভিড স্মিথের ঘটনা। ইমেলটা পড়ছি ঠিক যেভাবে লিখেছেন। নমস্কার রাসেল ভাই, আমি সবসময় ভালোর দলে, তাই জানতে চাইলাম না আপনি কেমন আছেন। আমার নাম সৌরভ আচার্য। আমি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় থাকি, তাই যে ঘটনাটি আমার সাথে ঘটে গেছে সেটি গিয়ে শেয়ার করা কোনোভাবেই সম্ভব নয়। আমি একটা ব্যাংকে চাকরি করি এখন। প্রথমে বলে রাখি যে ঘটনাটা আমার সাথে ঘটেছে সেটা বিশ্বাস করাটা সম্পূর্ণ আপনাদের ওপর। এই ঘটনা অবাস্তব মনে হলেও আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা আমার চাকরি পাওয়ার আগে ঘটে যাওয়া। এই বিশ্বে কখন যে কার জন্য কি অপেক্ষা করছে তা কেউই জানে না। 2011 মার্চ মাসে একদিন আমি কলকাতায় বিখ্যাত এক কালী মন্দিরে মা কালীর কাছে পুজো দিতে যাই। কিন্তু পুজো দিতে গিয়ে যিনি পুরোহিত তিনি বললেন যে আপনার ডালাতে বেল পাতাটা ফুটো। আমাদের সনাতন ধর্মে কোনো দেবীকেই ফুটো বেল পাতা অর্পণ করা হয় না। তাই তিনি বললেন মন্দিরের শেষের দিকে একটা বেল গাছ আছে, সেখান থেকে একটা বেল ডাল ভেঙে আনতে। আমি গেলাম সেখানে এবং একটা লগা ও সেখানে রাখা ছিল, দেখলাম। কিন্তু বেশ সন্ধ্যা হয়ে আসার কারণে ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, তাই অজান্তেই একটা ডাল ভেঙে ফেললাম ওই লগা দিয়ে। আসল বিপদ ভেঙে পড়ল ওই মুহূর্ত থেকে। আমি ভাবতেও পারলাম না কি হতে চলেছে আমার সাথে। বেল ডালটা যখন পড়ল নিচে আমি সেটা কুড়িয়ে নিলাম এবং সেটা একটু আলোতে এসে দেখলাম তাতে একটা কুচকুচে কালো রঙের তাবিজ বাঁধা। আমি ভাবলাম তাবিজ আবার কুচকুচে কালো হয় নাকি, কিন্তু পুজোয় বিলম্ব হবে দেখে আমি ভুল ভেবে ওই তাবিজটা খুলে ফেলে দিলাম। যেই মুহূর্তে আমি সেই তাবিজটা খুললাম সেই মুহূর্তে আমি একটা ইলেকট্রিক শক অনুভব করলাম। কি অদ্ভুত! সেটা হলো আমি কোনো কষ্ট অনুভব করলাম না ওই শকে। এরপর পুজো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে আমি যখন মন্দিরের গণ্ডি পার হলাম আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি একা না, কেউ আমার সাথে আছে। তবুও আমি মনের ভুল ভেবে এগোতে থাকলাম। আমার বাড়ি পৌঁছতে হলে একটা মাঠ পেরোতে হবে। সেই মাঠ 5 মিনিট পর আমার বাড়ি। মাঠে এলাম, মাঠ তখন ফাঁকা। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। মাঠ পেরোনোর উদ্দেশ্যে রওনা হলাম। মাঠ পেরোতে 1 মিনিটও লাগে না, কিন্তু সেদিন অনেক সময় লাগছে। ভালো করে দেখলাম আমি মাঠের মাঝে এসে হাঁটছি, কিন্তু আগে এগোচ্ছি না। হঠাৎ মনে হলো পেছনে তাকাই, আর তাকিয়ে দেখলাম একটা ছায়া। তার হাত পা কিছু নাই, চোখের জায়গায় খুব লাল কিছু একটা। আমার বুঝতে বাকি রইল না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখি ছায়া মূর্তিটির অবস্থান একই জায়গায়। কোনো পথ না দেখে আমি মনে ইষ্ট মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ পায়ে অদৃশ্য বাঁধন ছেড়ে গেল এবং আমি দৌড়তেই পেছনে তাকিয়ে দেখি ছায়ামূর্তি একই স্থানে দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে কলিং বেল বাজিয়ে সেন্সলেস হয়ে যাই। পরদিন সকালে উঠে দেখি সবাই আমায় ঘিরে আছে। কি হয়েছে জানতে যাওয়ার পর সব ঘটনা খুলে বলি, কিন্তু সেই তাবিজটার ব্যাপারটা সবার মনে খটকা বাঁধিয়ে দেয়। তখন আমাকে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়। আমি যখন সেই ফকির বাবার কাছে যাই, কিছু না শুনেই তিনি আমায় দেখে বললেন, এই জিনিস কোথা থেকে জুটল তোর কপালে? তখন তিনি আমাকে কিছু একটা বললেন, যেটা হচ্ছে আরবি ভাষায় কিছু একটা বলেছিলেন, এবং আমার দিকে ফু দিয়ে বললেন যে এবার গেছে, কিন্তু আবার আসবে। তখন আমার বাবা সেই ফকির বাবাকে বললেন, কি গেছে, কিসের কথা বলছেন আপনি?
তখন তিনি বললেন, এক ছায়ামূর্তি আছে আমার সাথে, যা খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না। তখন আমার মুখে সব বিবৃতি শুনে তিনি বললেন, ওই তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়, ওই তাবিজের সাথে এক নৃশংস আত্মা বাঁধা ছিল, আর সে আমাকে মেরে ফেলবে, কারণ ওই আত্মার ধারণা আমার জন্যই নাকি তাকে ওখানে বন্দী থাকতে হয়েছে। তিনি বললেন, এই আত্মাকে বশ করা তার পক্ষেও নাকি সম্ভব না। তিনি এক জায়গায় এক ব্যক্তির নাম দিলেন এবং সেখানে গেলে উপায় হবে বলে দিলেন। বিশেষ কারণে ব্যক্তির নাম, কিন্তু নাম বলছি না এবং জায়গার নাম বলছি। জায়গাটি হল বীরভূম জেলার তারাপীঠ, এবং এটি একটি বিখ্যাত পীঠস্থান যেখানে অনেক অঘোর সম্প্রদায়ের মানুষ থাকে এবং সেখানে তন্ত্র সাধনায় সিদ্ধ অনেক মানুষ থাকে। আর যার সন্ধান সেই ফকির বাবা দেন, তিনি অঘোর সম্প্রদায়ের এক মানুষ। সেদিন যাওয়া হলো, কিন্তু সেদিন রাতে ঘটল এক ঘটনা। রাতে আমার সাথে আমার দাদা ছিল। আমার যাতে কোনো ক্ষতি না হয়, সেই আত্মা যেন কোনো ক্ষতি করতে না পারে এই জন্য। কিন্তু বাবা মাকে ডাকলাম। বাবা এসে ইষ্ট মন্ত্র জপ করে কানের মধ্যে 3 বার ফুঁ দিল এবং দাদা উঠে গিয়ে বলল, স্বপ্নে নাকি এক ছায়ামূর্তি ওর গলা চেপে ধরেছিল। সব শুনে বুঝতে বাকি রইল না যে আমার সাথে সেই ছায়ামূর্তি আমার পরিবারেরও ক্ষতি করতে পারে। ভয় পেয়ে গিয়ে সবাই সেই রাত 3টা জেগেই কাটালাম। পরদিন ভোরবেলায় আবার বেরিয়ে পড়লাম সেই তারাপীঠের উদ্দেশ্যে। যখন পৌঁছালাম, সেই ব্যক্তিকে খুঁজে পেতে কোনো অসুবিধা হল না। তাকে সব ঘটনা খুলে বললাম এবং সেই দিন রাতে আসতে বললেন তিনি। আমরা রাতে গেলাম সেখানে। তারপর তিনি আমায় এক লাল সিঁদুরে আঁকা গণ্ডিতে বসতে বললেন। দীর্ঘ 1 ঘন্টা কিছু কার্যকলাপ করার পর হঠাৎ বুঝলাম চারিদিকে একটা নিস্তব্ধতায় ছেয়ে গেছে এবং কিছুক্ষণ পর জোরে জোরে বাতাস বইতে শুরু করল। হঠাৎ সবাই দেখলাম সব থেমে গেল এবং আরেকটা ছায়ামূর্তি সেই ব্যক্তির পাশে আঁকা অন্য এক গণ্ডিতে এসে স্থির হল এবং তার সেই লাল চোখ যেন আজ আরো ভয়াবহ, যেন আগুন জ্বলছে সেই চোখে এবং তীব্র এক প্রতিহিংসা আমার ওপর। সেই সাধু তাকে মন্ত্র বলে একটা কাচের শিশিতে বন্দী করে বললেন, এই আত্মা এখন বন্দী, এ আর কারো ক্ষতি করতে পারবে না। সেই কাচের শিশিটা সেই সাধু কি করলেন জানি না। ঈশ্বরের আশীর্বাদে আমি ভালো আছি। এই ছিল আমার ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার পরিবারের আমার প্রত্যক্ষ করা এক ভয়ানক ঘটনা। ভালো থাকবেন, আর যদি এই ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি আজ থেকে 30 বছর আগের। মেহেরপুর জেলা শহর থেকে মুজিবনগর যাওয়ার রোডে কোর্ট ছাড়িয়ে কিছু দূর শ্মশানের কাছাকাছি প্রায় একটি বাড়ি আছে। বেশ পুরনো আমলের বাড়ি। চারিপাশ বাঁশঝাড় ও বন জঙ্গলে ভরপুর। বাড়ির মালিকের নাম খালিদ শরীফ। বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে প্যারানরমাল বিষয়ের সাথে অভ্যস্ত, যেমন ছাদে কারো হাঁটার শব্দ কিংবা মধ্যরাতে তার নাম ধরে ডাকার শব্দ, খালিদ, ও খালিদ। বড় হয়ে সে এগুলোকে পাত্তা দিত না। কিন্তু তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে যখন তার বয়স 25 বছর পূর্ণ হতে যাবে তখন। তো ওই সময়ে রোজার ঈদ বেশ হাসি খুশিতেই বাড়ি আসে, কারণ ঈদের পরের দিনই তার 25তম জন্মদিন ছিল। সে ভেবেছিল এটাতে একটু সেলিব্রেট করা যায় কিনা, কিন্তু ঘটনা ঘটতে থাকে ঈদের দিন রাত থেকেই। ঈদের দিন সারা বিকেল বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে সন্ধ্যার একটু পর বাড়ির পথে রওনা দিল। বাড়ি থেকে 50 মিটার দূরে শ্মশান। শ্মশানের শেষ মাথায় আসতে এসে শুনতে পায় কি যেন তার নাম ধরে ডাকছে। সে পেছন ফিরে কাউকেই খুঁজে পায় না। বিষয়টা তার কাছে ভৌতিক মনে হওয়ায় সে দ্রুত বাড়ি ফিরতে থাকে। পথে তার আর কিছুই ঘটেনি, ফলে এই ব্যাপারে সবকিছু সে ভুলে যায়। রাতে ভাত খেয়ে খালিদ ঘুমোতে চলে যায় আর ভাবতে থাকে, কাল বাদে পরশুদিন তো বার্থডে, কি করা যায়। এই ভাবতে ভাবতে সে 12টা নাগাদ ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1:45টায় তার ঘুম ভাঙলে সে যেটা দেখে
তা দেখার জন্য সে প্রস্তুত ছিল না। দেখতে পায় খাট থেকে কমপক্ষে 2 ফুট উচ্চতায় ভাসছে সে নিজে, এবং ঘরের কোনায় একটা ব্ল্যাক শ্যাডো দাঁড়িয়ে আছে। এতে একটু একটু করে বেশ ভয় পেয়ে যায় সে দ্রুত দোয়াদরুদ পড়তে থাকে। একটু পরে ব্ল্যাক শ্যাডোটা তার কাছে আসতে থাকে এবং খাটের একেবারে কোনায় এসে দাঁড়ায়। ব্ল্যাক শ্যাডোটা দিকে তাকিয়ে বিচ্ছিরি ভাবে হাসে এবং হঠাৎ করে সেটি হারিয়ে যায়। ব্ল্যাক শ্যাডোটা হারিয়ে যাওয়ার সাথে একদম প্রায় সাথে সাথেই সে খাটের উপরে ধপাস করে পড়ে যায়। খাটের উপর থেকে পড়ে গিয়ে সে সেন্সলেস হয়ে যায়। ভোরে ফজরের আজানের সময় তার সেন্স আসে এবং সেন্স ফিরে সে নিজেকে শ্মশানে আবিষ্কার করে। সে নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে বাড়ি ফিরে ঘটনাটি সে কাউকে জানায়নি। সে একজন ভালো কবিরাজকে চিনত। কবিরাজের কাছে গেলেন। কবিরাজ তাকে একটা কাগজে কিছু লিখে দেয় এবং বলে রাত প্রায় 2:45টার সময় একটা গাড়ি আসবে যা কয়টি শেয়াল টেনে আনবে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এই চিঠিটি ওই গাড়ির ভেতরে ফেলে দিতে হবে, আর কোনো মতেই এই কাগজটা খুলে যাবে না। তারপর ভোরে একটা টিকটিকি তোমার দরজার সামনে পড়ে থাকবে। সেই টিকটিকিটিকে শ্মশানের একটা কোনায় মাটি চাপা দিয়ে আসতে হবে। খালিদ কবিরাজের কথা মতো রাত 2:45টার আগে তার আগে থেকে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে সে দেখতে পায় 8টা হিংস্র শেয়াল একটি গাড়িকে টেনে আনছে এবং খালিদ ভয় না পেয়ে চিঠিটি ওই গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। পরে ভোরে মরা টিকটিকি শ্মশানের একটি কোনায় সে পুঁতে দিয়ে আসে। তারপর আবার কবিরাজের কাছে গিয়ে চিঠিতে কি লেখা ছিল তা জানতে চাইলে খালিদকে সে শুধু এটুকুই বলেছিল যে ওই গাড়িটি ছিল জিনদের বাদশার গাড়ি, আর ওই মরা টিকটিকিটি ছিল একটা জিন। দেখো, তোমার জন্মের সাথে সাথেই তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে একটা জিনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 25তম বার্থডেতে তোমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি তোমাকে এ যাত্রায় বাঁচিয়ে দিলাম। তোমার কোন নিকট আত্মীয়ই সম্পত্তির লোভে এই কাজটি করেছে, কিন্তু আমি তার নাম বলবো না। এরপর থেকে খালিদের আর কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজ পর্যন্ত মনে প্রশ্ন থেকে যায় কবিরাজটি ওই চিঠিতে কি লিখেছিলেন, আর কেই বা তার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এসব প্রশ্নের উত্তর আজও অধরা। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসূল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমার নাম কুমু। আমি এর আগেও আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করেছি, সেটি ছিল আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া। তবে আজ যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা আমার এক ফ্রেন্ডের মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। 8 জানুয়ারি 2004। আমার ফ্রেন্ড তখন অনেক ছোট। দিনটা ছিল আমার ফ্রেন্ড শুক্তারার জন্মদিন। সেদিন ওদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল। শুক্তারার মামাও সেদিন এসেছিলেন। মামা তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। সন্ধ্যা থেকে ওরা অনেক মজা করে, কিন্তু বাড়ি ফেরার সময় অনেক রাত হয়ে যায়। তাছাড়া তখন প্রচন্ড শীত, কাজেই শুক্তারা আম্মু তার মামাকে সেই রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেন। মামা রাজি হয়েছেন। তাকে থাকার জন্য একটা তালাবদ্ধ রুম দেয়া হয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে মামা লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু নতুন জায়গা বিধায় স্বাভাবিকভাবে তার ঘুম আসছিল না। সবাই তখন ঘুমিয়ে পড়ছে, চারিদিকে নিস্তব্ধতা। এর মাঝে হঠাৎ করে একটা হাসির শব্দ। তিনি প্রথমে ভেবেছিলেন তার মনের ভুল, কিন্তু একটু পরে আবার সেই হাসির শব্দ, একটা মেয়ে কণ্ঠের হাসি। মনে হলো শব্দটা আসছে পাশের ড্রয়িং রুম থেকে। এবার মামা একটু ভয় পেয়ে যান। তিনি ঠিক করেন লাইট অন করে ঘুমাবেন। কাজে তিনি বিছানা ছেড়ে উঠে লাইট অন করে দেন। লাইট অন করে তিনি যা দেখেন তা সত্যি অবিশ্বাস্য। তিনি দেখলেন সুইচ বোর্ডের পাশে একটা অল্প বয়সী মেয়ের ছবি টাঙানো, অথচ তিনি লাইট অফ করার সময়ও ছবিটা সেখানে ছিল না। অবাক করা বিষয়, ঘরের আরো কিছু বৈশিষ্ট্য বদলে গেছে। পড়ার টেবিলে রাখা বইগুলো
এলোমেলো হয়ে আছে, খাতাটা খোলা এবং তার উপর একটা কলম, যেন এখনই পড়তে পড়তে কেউ উঠে গেছে। ঘরের আলনাতে রাখা মেয়েদের কাপড় যা একটু আগে পর্যন্ত ছিল না। এরপর তিনি ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পান ড্রয়িং রুমে আলো জ্বলছে। একটু স্বস্তি পান এই ভেবে যে বাড়ির কেউ ঘুম থেকে উঠে পড়ছে। এক প্রকার দৌড়ে তিনি ড্রয়িং রুমের দিকে এগিয়ে যান, কিন্তু এবার তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য। তিনি দেখলেন ড্রয়িং রুমটা অন্যরকম দেখাচ্ছে। সেখানে সোফায় বসে আছেন বেশ কয়েকজন, তার মধ্যে শুক্তারার বাবাও ছিলেন। তবে তাকে দেখতে বেশ অন্যরকম লাগছিল। সেখানে শুক্তারা আর ওর মা ছাড়া ওদের পরিবারের প্রত্যেকে ছিল, আর ছিল অচেনা একটি মেয়ে যার ছবি সে একটু আগে দেখে এসেছে। সবাই নিজেদের মধ্যে কথা বলছে, হাসাহাসি করছে। তারা কেউ যেন ওনাকে দেখতেই পাচ্ছে না। মামা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার সামনে এতগুলো পরিচিত মানুষ, অথচ তিনি কাউকে ডাকতে পারছেন না। হঠাৎ করে অচেনা মেয়েটি উঠে পড়ল এবং তার পাশ দিয়ে ঘরে ঢুকে পড়ার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে দেখতেও পেল না, কিন্তু এবার যখন মেয়েটি পেছনে ফিরল, মামার মনে হয়েছিল মেয়েটি তাকে দেখতে পেয়েছে। তারপরই মেয়েটির দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মামা আর নিতে পারলেন না, তার মনে হলো তার মাথাটা ঘুরছে। এরপর আর কিছু মনে নেই। সকালবেলা মামা স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠলেন। তিনি ভেবেছিলেন হয়তো সবটা স্বপ্ন, কিন্তু শুক্তারার বাবা মা এসে বললেন ভোরবেলা তারা তাকে দরজার কাছ থেকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তখন তিনি সব ঘটনা খুলে বলেন। শুক্তারার মা প্রথমে কিছু বুঝতে না পারলেও শুক্তারার বাবা কি ভেবে উঠে পড়েন এবং একটু পর একটা ছবি নিয়ে হাজির হন। মামা ছবিটি চিনতে পারেন। এটি সেই ছবি যেটা তিনি কাল রাতে সুইচ বোর্ডের পাশে টাঙানো দেখেছিলেন। শুক্তারার বাবা বলেন এটা তার ছোট বোনের ছবি, সেদিন থেকে প্রায় 6 বছর আগে সে মারা গেছে। মামা অবাক হয়েছেন। তিনি অবশ্য জানতেন না যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সে তার বোনের বিয়ের আগে। তিনি জানতেন যে এই বাড়িতে ছোট মেয়েটি মারা গেছে, তবে সেটা তার বোনের বিয়ের আগে। কাজেই সেই মেয়েটি সম্পর্কে তিনি বিশেষ কিছুই জানতেন না। শুক্তারার বাবা আরো বলেন তার ছোট বোন অন্য সাধারণ মেয়েদের থেকে আলাদা ছিল। সে অতীতের বিভিন্ন ঘটনা বলে দিতে পারত এবং যেটা সে কখনোই জানত না। আবার সে ভবিষ্যতের নানা ঘটনাও বলে দিত, যা পরবর্তীতে সত্যি হয়ে যেত। এরকমই একদিন সে বলেছিল তার ঘরের দরজা থেকে একটা নীল রঙের টি শার্ট পরা মানুষ দাঁড়িয়ে আছে। সে দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে। উল্লেখ্য, মামা সেদিন নীল রঙের একটা টি শার্ট পরেছিল। শুক্তারার বাবা বিষয়টি ভুলেই গিয়েছিলেন। আজ মামার কথা শুনে তার সব মনে পড়ে যায়। তার ছোট বোন কিভাবে মারা গিয়েছিল তা তারা আজও জানে না। তারা পুলিশকে জানিয়ে পোস্টমর্টম করতে চেয়েছিল, কিন্তু তাদের মা এতে কোনোভাবেই রাজি হননি। তারপর তার মা এই ঘর থেকে মেয়েটির সব জিনিসপত্র সরিয়ে ফেলেন এবং ঘরটি বন্ধ করে দেন। মামার থাকার জন্যই প্রথম ঘরটা খোলা হয়। তবে তাদের সাথে কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। তাহলে আজ কেন মামার সাথে এই ঘটনাটি ঘটলো, আর এত বছর আগের একটি ঘটনার সাথে যার সম্পর্ক কি? আর সেই মেয়েটি কে এসেছিল, কে ছিল, সে কিভাবে সবকিছু দেখতে পেত? তবে কি মামার সাথে তার দেখা হয়েছিল অন্য কোনো পৃথিবীতে? কিছু প্রশ্ন থেকেই যায়। কিসমত আর কুমু লিখেছেন রাজশাহী থেকে, সেরকমই একটা ঘটনা আমি এই মুহূর্তে যাচ্ছি। লিখেছেন আমি পদ্ম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। একটা সময় ভূত এফএম নিয়মিত শুনতাম। একটা ব্যক্তিগত কারণে এখন আর শোনা হয় না, তবে ভূত এফএমের ফ্যান আছি এখনো। বেশ কয়েকটি ঘটনা শেয়ার করতে চাই। কিছু ঘটনা আমার সাথে ঘটেছে, কিছু ঘটেছে আমার খুব কাছের মানুষের সাথে। এর কোনো একটি ঘটনা ভালো লাগলে লিসনারদের সাথে শেয়ার করবেন। তার আগে বলে রাখি, আমি খুব একটা ধার্মিক না, অতি প্রাকৃত কোনো কিছুতে আমার অগাধ বিশ্বাস নেই। আমি এসব ব্যাপার এড়িয়ে চলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যে ঘটনাগুলো আজকে শেয়ার করছি তা আমার জীবনে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে শোনা নিছক কিছু ঘটনা হিসেবেই বর্ণনা করছি। আমার কাছে এসব ঘটনার কোনো ব্যাখ্যা ছিল না বলে আমি এগুলোকে অতি প্রাকৃত হিসেবে ধরে নিচ্ছি। শ্রোতাদের কেউ যদি এগুলোর কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, আমি তাতে খুশি হব। সম্ভবত আমার জীবনে ঘটা সর্বপ্রথম অতি প্রাকৃত ঘটনা, যদিও বলছি আমার সাথে ঘটা, আসলে সেই ঘটনার কিছুই আমার মনে নেই, কারণ আমার বয়স তখন 2 কি 3 বছর হবে। তাই বলা যায় পুরো ঘটনার সাক্ষী আমার বাবা মাই। ঘটনাটি শুনেছি আমার এক আন্টির কাছ থেকে। আমার বাবা মা আমাকে কখনোই ঘটনাটি জানাননি। এর পেছনে দুটো কারণ থাকতে পারে। তারা উভয়ই যথেষ্ট বাস্তববাদী ও বিজ্ঞান মনস্ক মানুষ, তাই তারা আজও বিশ্বাস করেন ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনাই ছিল। হয়তো তারা এর ব্যাখ্যা জানতেন না। ঘটনাগুলো শুনলে
আমার শিশু ঘটনাগুলো শুনলে আমার শিশু মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। মূল ঘটনায় আসি। আমার বাবা সরকারি কর্মকর্তা হওয়ায় প্রায়ই আমার বাবা মাকে এক শহর ছেড়ে অন্য শহরে গিয়ে থাকতে হতো। ওই সময়টায় তারা ছিলেন ময়মনসিং। ময়মনসিং শহরটা ছিল তাদের কাছে নতুন। এর আগে তারা কখনো সেখানে যাননি, কিংবা তাদের পূর্ব পরিচিত কেউ সেখানে থাকতেন না। আমি শুনেছি ময়মনসিং এ সে সময় পাকা দালানের সংখ্যা যেমন কম ছিল, তেমনি ধান ক্ষেত আর গাছপালা ছিল প্রচুর। ময়মনসিং এ গিয়ে তারা প্রথমেই যে বাসাটি ভাড়া নিয়েছিলেন সেটি ছিল একটি 3 তলা বাড়ি। বাড়ির একেবারে সামনে দিয়ে চলে গেছে পাকা রাস্তা। বাড়িটির এক পাশে একটা বিশাল ধান ক্ষেত আর পেছনের দিকে বড় বড় গাছ আর ঝোপঝাড়, এর মাঝে ছোটখাটো জঙ্গল। উল্লেখ করি যে ডক্টরস কোয়ার্টারে থাকতে চাইলে কিছু অফিসিয়াল প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়, যা তখন সম্পন্ন হয়। তাই বাধ্য হয়ে আমাদের ভাড়া বাসাতেই শিফট করতে হয়। বাবা মা আর আমি সেই ফ্ল্যাটেই থাকতে লাগলাম। বড় বাসা, ভাড়াও বেশ কম। সবকিছু মিলিয়ে তবে সবকিছু ধুলোয় ঢাকা, দেয়ালে মাকড়সা, যেন অনেক কাল বন্ধ পড়েছিল ফ্ল্যাটটা। প্রথম কয়েকদিন কাটে ভীষণ ব্যস্ততায়। দ্বিতীয় দিন বাবা ডিউটিতে চলে যান। মা একটা ঝাঁটা বা বারুন বা ব্রুম যেটাই বলেন না কেন সেটা নিয়ে মাকড়সের জালগুলো দেয়াল থেকে ঝেড়ে ফেলতে শুরু করেন। হঠাৎ লক্ষ্য করলেন ঘরটির একটি কোনায় সিলিং এর কাছাকাছি স্থানে দেয়ালের উপর ছোট একটা জিনিস সাঁটানো। মা ঘষে ওটাকে তুলে ফেললেন। দেখলেন ওটি আসলে দুটো স্কচ টেপের টুকরো দুটো ক্রস করে দেয়ালে লাগানো ছিল। কালো স্কচ টেপ, ময়লা জমে রংটাও প্রথমে মা ঠিক মতো বুঝতে পারেননি। ক্রসটার ভেতর থেকে বের হয়ে এলো একটা তাবিজ। মা ব্যাপারটি আমলে নিলেন না। তারপর একে একে মা এরকম কালো স্কচ টেপ সাঁটা আরো 3টি তাবিজ খুঁজে পেলেন। বসার ঘর, অন্য আরেকটি শোবার ঘর এবং একটা ওয়াশরুমের কোনায়। মা লক্ষ্য করলেন ওই 4টি তাবিজ পুরো ফ্ল্যাটের 4টা কোনায় লাগানো। সবগুলো দেয়ালে সাঁটানো ছিল একইভাবে। তিনি ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিলেন না এবং তাবিজগুলো তিনি ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। এসবে আমার বাবা মার কোনো বিশ্বাস ছিল না। এই ঘটনার অনেক কাল পরে মা বুঝতে পেরেছিলেন ঘটনার শুরু মূলত সেদিন থেকেই। নতুন বাসায় মা আমাকে নিয়ে এক ঘরে ঘুমাতেন আর বাবা রিডিং রুমের এই ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছিলেন। সেদিন মাঝরাতে বাবা তার রিডিং রুম থেকে হঠাৎ ওয়াশরুমে ঝপ করে অনেকখানি পানি ফেলার শব্দ পেলেন। মা তখন শোবার ঘরে আমাকে নিয়ে ঘুমোচ্ছেন। প্রথমত বাবা ভাবলেন মাই বোধহয় ঘুম ভেঙে উঠেছেন। পরক্ষণেই বাবার মনে পড়ল মায়ের ঘুম খুব গাঢ়। একবার ঘুমালে তিনি সকাল হওয়ার আগে ঘুম থেকে ওঠেন না। চোট্টর নাকি, এই ভেবে তিনি দ্রুত ছুটে যান ওয়াশরুমের দিকে। আর তখনই দুম দাম শব্দ, যেন খুব বড় আর অত্যধিক ওজনের কেউ একজন দৌড়ে চলে গেল। শব্দটা বারান্দা পর্যন্ত গিয়ে থেমে যায়। আমার বাবা খুব সাহসী মানুষ, তাই মাকে তিনি ব্যাপারটা না জানিয়ে নিজেই এর ব্যাখ্যা বের করার চেষ্টা করতে লাগলেন। এরপর প্রতি রাতেই এরকম দৌড়ানোর শব্দ, টয়লেটে পানি ঢালা, রান্নাঘরে ঝনঝন শব্দ ক্রমাগত চলতে লাগলো। কিন্তু বাবা খুবই আশ্চর্য হলেন যখন লক্ষ্য করলেন মাঝরাতে তার ফ্ল্যাটে এত শব্দ হওয়ার পরও নিচের ফ্ল্যাটগুলো থেকে কমপ্লেইন আসতো না। এদিকে হঠাৎ একদিন সকালে বাবা চা যখন খাচ্ছিলেন, মা খুব বিরক্ত হয়ে বলে উঠলেন, উফ, আর পারি না তোমাকে নিয়ে। কতবার বলেছি রাতে বিস্কিট খেলে কৌটার ঢাকনাটা ভালোভাবে চাপ দিয়ে আটকাবে। প্রায়ই দেখি কৌটার ঢাকনা ঠিক মতো লাগানো নেই। ইস, 1 টিন বিস্কিট, বাতাস ঢুকে সব শেষ। বাবা চা রেখে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বললেন, সব গুছাও, বাসা চেঞ্জ করব। মা তো অবাক, সে কি অ্যাডভান্স না দেয়া আছে? আর এখন মাসের মাঝখানে বাসা পাবো কোথায়? বাবা বললেন, খুঁজে দেখছি। এটা নিয়ে বাবা মায়ের মধ্যে এর বেশি আর আলোচনা হয়নি। বাবা হন্যে হয়ে বাসা খুঁজতে লাগলেন। এদিকে একদিন রাতে আমি আর মা মশারি টাঙিয়ে যখন ঘুমাচ্ছিলাম, হঠাৎ আমার বাবার ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই বাবা আমাদের খাটের পাশে দাঁড়িয়ে আছেন। গায়ে জামা নেই, লুঙ্গি পরা, এক হাতে আমার স্কুল ব্যাগ, যেটি আমি ঢাকায় থাকাকালীন সময়ে আমার নার্সারি স্কুলে নিয়ে যেতাম, আর অন্য হাতে আমার পানির পথ। বাবা হাত পা চারিদিকে মেলে দাঁড়িয়ে আছেন, সিলিং এর দিকে মুখ করে। আবছা আলোয় তাই দেখছিলাম আমি, এবং প্রচন্ড ভয় করতে লাগলো।
মাকে ডাকবো না, খাট থেকে নেমে গিয়ে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব বাবা কি চায়, বুঝতে পারছি না। আমি মশারিটা তুলতেই হঠাৎ মা আমার হাত চেপে ধরে আমাকে দেয়ালের সাইডে নিয়ে নিজে আমার পাশটাতে দেয়ালের দিকে মুখ করে শুয়ে আমাকে কোলের মধ্যে চেপে ধরে রাখেন এবং বিড়বিড় করে কি যেন বলতে লাগেন। আমার প্রশ্ন হলো, তাহলে মাও কি দেখেছেন জিনিসটা? আমি এক সময় ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে মা বাবাকে জিজ্ঞেস করেন, শরীর তো খারাপ মনে হচ্ছে, সারা রাত ঘুমাওনি? মা কিছু বললেন না, কিন্তু আমি বলে দিলাম। বয়সের তুলনায় দ্রুতই কথা বলতে শিখেছিলাম, তাই সব কথা গুছিয়ে বললাম। মা আমাকে থামাতে চেষ্টা করলেন, কিন্তু বাবা পাত্তা না দিয়ে পুরো কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। একদিন বাবা ফজরের আজানের আগে আগে বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ বারান্দার কাছেই বাগানের বড় একটা গাছ, সেই গাছের মগডালে কি গাছ আমার মনে নেই, টপ করে আগুন জ্বলে উঠল। বাবা তো শক, কারণ কোনো কারণ ছাড়াই আগুন। ধোঁয়া হয়ে সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। এদিকে আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং আশেপাশের কয়েকটা বড় গাছেও সেটা ছড়িয়ে গেল। নিচে একতলা টিনের বাড়িতে থাকতেন কেয়ারটেকার। তিনি প্রথম বের হয়ে চিৎকার করলেন। বাবা হুঁশ ফিরল। নিচ থেকে, ছাদ থেকে, বারান্দা থেকে যে যেভাবে পারল পানি ছিটিয়ে আগুন নেভালো, কিন্তু পুরোপুরি নিভছিল না। ফজরের আজান দিলে সবাইকে চমকে দিয়ে আগুন নিচ থেকেই নিভে যায়। সবাই ভাবলো কেউ হয়তো ছাদ থেকে ওই গাছটার উপর জ্বলন্ত কোনো সিগারেট বা কিছু একটা ফেলেছে, কিন্তু বাড়িওয়ালা নিশ্চিত করলেন ছাদ তালা বন্ধই ছিল। তিনি ছাড়া আর কেউ ছাদের চাবি কারো কাছে নেই। সবকিছু যখন খুব বেশি রহস্যময় হয়ে উঠছিল, তখন হঠাৎ একদিন আমাদের বাসায় এসে হাজির হন এক ভদ্র মহিলা। আমাদের আগে তিনিও তার পরিবার ওই ফ্ল্যাটটাতে ভাড়া থাকতেন, তাও বেশ অনেক বছর আগে। তিনি এসেছিলেন আমাদের বাড়িওয়ালার সাথে দেখা করতে। ওপরতলায় একজন ডাক্তার থাকেন। এই খবর পেয়ে তিনি আমাদের বাসায় আসেন। বাবার সাথে তার একটা সমস্যা নিয়ে আলোচনাও করেন। জিজ্ঞাসা না করতেই তিনি আমার বাবাকে আলাপের এক পর্যায়ে বলেন, জানেন এ বাসায় জিন থাকে? তারপর তিনি সেই তাবিজের ব্যাপারটা বলেন। তিনি জানান অনেক আগে ওই ফ্ল্যাটটিতে একটা বৃদ্ধা থাকতেন। তার সন্তানেরা তার কোনো খোঁজ খবর নিতেন না। একাকিত্ব কাটাতে তিনি কোরআন পড়ে সময় কাটাতেন। রিউমার ছিল, তিনি জিনের আমল করতেন। এই ফ্ল্যাটটিতেই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। ভদ্র মহিলার মতে জিনটা হয়তো ফ্ল্যাটেই রয়ে গিয়েছিল। এই ঘটনার কিছু পরে আমরা ফ্ল্যাট শিফট করে নতুন বাসায় চলে যাই। আই হ্যাভ সো মেনি আদার এক্সপেরিয়েন্সেস টু শেয়ার, এবং ইন্টারেস্টেড হলে প্লিজ রেসপন্স। অ্যান্ড তিনি বলেছেন যে তিনি আরো অনেক কিছু পাঠাবেন আমাদেরকে। তো আমি আপনাদের প্রথম ঘটনাটা পড়ে শোনালাম, একটা ইমেইল থেকে পড়বো। অ্যান্ড এই ইমেলটা পাঠিয়েছেন আপনাদেরই কেউ একজন, এবং তার নামটাও আমি দেখি পড়া যাবে কিনা। যেভাবে আছে সেভাবে পড়ছি, যেভাবে লেখা আছে আর কি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ভূত এফএমের সকল শ্রোতাবৃন্দ। যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেটা আমার দাদুর কাছ থেকে শোনা। ঘটনায় চলে যাচ্ছি। আমার দাদুর বয়স তখন 12 থেকে 14 বছর ছিল। তখনকার সময় খুব কম মানুষই পড়াশোনা করত। আমার দাদু তেমন পড়াশোনা করেন নাই। আমার দাদুর বাবা কাজ করতেন। তাদের বাড়ি থেকে প্রায় 2-3 মাইল ছিল সেখানে, এবং সেটা খেতে কাজ করতে, এবং সেই ক্ষেতটা ছিল বাড়ি থেকে 2-3 মাইল। আমার দাদু আমার বাবার সাথে কাজে যেতেন। আমার দাদুদের সাথে তাদের বাড়ির আরো বেশ কিছু মানুষও খেতে কাজ করতে যেতেন। আমার দাদুর বাবা যখন খেতে কাজ করতেন, তখন দাদু ক্ষেতের আশেপাশে খেলা করতেন। কোনো সময় কখনো কখনো তিনি খেলতে খেলতে অনেক দূরেও চলে যেতেন। তেমনি একদিন আমার দাদুর বাবা কাজ করছিলেন। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল তিনি টেরও পেলেন না। এক পর্যায়ে তিনি খেয়াল করলেন যে তার সাথে কাজ করতে আসা আশেপাশের লোকজনগুলো চলে গিয়েছে। তিনিও আস্তে আস্তে কাজ গুছাতে শুরু করলেন। গুছাতে তিনি তার ছেলেকে ডাকতে লাগলেন, কিন্তু তিনি তাকে আশেপাশে খুঁজে পেলেন না। তিনি এদিক ওদিক খোঁজাখুঁজির পর তাকে একটা বাড়ির উঠানে পেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন মহিলা কান্না করছেন। সময় তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। মহিলাটিকে কান্না করার কারণ তিনি জিজ্ঞেস করলেন এবং জানতে পারলেন যে তার স্বামী মারা গিয়েছে, এবং তখনকার সময় নাকি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক দূরে ছিল। আর মহিলাটির বাড়ির আশেপাশে কোনো বাড়িও ছিল না। তখন আমার দাদুর বাবা মহিলাটিকে বললেন যে আগুন নিয়ে লাশটার পাশে বসে থাকার জন্য, এবং কোনো অবস্থাতেই যেন লাশটিকে একা ফেলে না যান তিনি। এই বলে আমার দাদুর বাবা এবং আমার দাদু তাদের বাড়ি থেকে চলে আসলেন অন্যান্য লোকদের ডেকে আনার জন্য। আসল ঘটনাটা ঘটলো ওনাদের চলে আসার পর। মহিলাটি হ্যারিকেন নিয়ে বসেছিলেন। হঠাৎ তিনি একজন লোকের আওয়াজ শুনতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন কে। লোকটি বলল একজন লোক রাস্তায় যাওয়ার সময় ওনাকে বলেছেন যে এখানে একজন লোক মারা গিয়েছে, তাই তিনি সাহায্য করার জন্য এসেছেন। লোকটি মহিলাকে বললেন উনি যেন অন্য রুমে গিয়ে বসেন। মহিলাটিও অন্য রুমে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর মারা যাওয়া লোকটির রুমে রাখা ছিল যে রুমে, সেই রুম থেকে হঠাৎ করে অন্যরকম আওয়াজ আসতে শুরু করলো।
কেমন যেন হাড় ভাঙার মতো একটা আওয়াজ। মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি বেড়ার ফাঁক দিয়ে কি হচ্ছে দেখার জন্য ওই ঘরে গেলেন, মানে দেখার চেষ্টা করলেন। তখন তিনি দেখলেন যে যে লোকটি সাহায্য করতে এসেছিল তার সারা শরীরে শুধু চোখ। একটি মানুষ, তার সারা শরীরে চোখ। এই দৃশ্যটি দেখে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। ভয়ে তিনি বাইরে চলে আসেন এবং চিৎকার করতে শুরু করলেন। আল্লাহর অসীম রহমত, ততক্ষণ আমার দাদুর বাবা আরো কিছু লোক নিয়ে চলে এসেছেন। তারা মহিলাটির আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে তাড়াতাড়ি মহিলাটির কাছে এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তখন মহিলাটি বললেন তিনি যাওয়ার পর একজন লোক এসেছিল তার কাছে এবং পুরো ঘটনাটি তিনি বললেন এবং তিনি বললেন যে কি কি ঘটেছিল। যাই হোক, এবং তিনি সেই ঘটনাটি বলার পরে তিনি সবাই সে তাকে খুঁজতে গেল এবং গিয়ে দেখলো যে ওখানে কেউ নেই, লাশটি অর্ধেক নেই, মাথা বুক থেকে বুক পর্যন্ত আছে। এই দৃশ্যটি দেখে সবাই ভয় পেয়ে যান এবং এরপর সিদ্ধান্ত হলো যে লাশটিকে এখনই কবর দেওয়া হবে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন, এটাই তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম ঘটনা আমরা এর আগেও পেয়েছি। এবং লাশ খাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে দুটো ধরনের পেয়েছি। একটা হচ্ছে কোন হয়তো জীবিত মানুষ হয়তো মানসিকভাবে বিকারগ্রস্ত বা এরকম কোনো কারণে তিনি লাশের মাংস খান। এবং আরো কিছু ব্যাপার হচ্ছে যেটা হচ্ছে অতি প্রাকৃত, যারা হয়তো তাদের অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে নেই বা পৃথিবীতে আছে, যারা হয়তো ঠিক মানুষ না, তাদের যে ব্যাপারটা সেটা অবশ্যই একেবারেই আলাদা একটা ব্যাপার। এবং আপনারা অনেকে হয়তো এই সব সম্পর্কে জানেনও। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করবো না, জানি আপনি ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ঘটনা আছে যা অনেক দিন যাবৎ ভূত এফএমে পাঠাবো ভাবছি, কিন্তু সময়ের অভাবে সম্ভব হয়ে উঠছিল না। কিন্তু আমার বন্ধুর উৎসাহ এবং অনুপ্রেরণায় লিখে পাঠালাম, ঘটনাগুলো পড়ে শোনাবেন। ঘটনাটি বরিশালের বরগুনা জেলার সঙ্গত কারণে আমি এলাকা এবং এলাকার নাম উল্লেখ করছি না। এটা 1990 সালের দিকের ঘটনা, যখন কিনা আমি পৃথিবীর আলো দেখতে পাই। পরবর্তীতে আমি আমার কাজিনের কাছে শুনি ঘটনাটি ঘটেছিল আমার মায়ের সাথে, আমার বাবার প্রথম স্ত্রী, যিনি বিয়ের 40 দিন পর মারা যান। তবে তার মৃত্যু হয়েছিল খুবই অস্বাভাবিকভাবে। বলে রাখা ভালো রাসেল ভাই, তার উপর জিনের আসর ছিল। বিয়ের আগের দিন তিনি 10টা মেয়ের মধ্যে স্বাভাবিক ছিলেন, কিন্তু বিয়ের পর থেকেই তিনি অদ্ভুত আচরণ শুরু করেন। যেমন মাঝে মাঝে তিনি অন্য একটা কণ্ঠে কথা বলতেন, এমনকি নারিকেল গাছ সহ বিভিন্ন আকারের গাছের উপরে উঠে তিনি যে কোনো সময় বসে থাকতেন। স্বাভাবিক না, এত বড় উঁচু গাছে এমনিতেই কারো ওঠাও সম্ভব না। এমনিভাবে কিছুদিন চলার পর হঠাৎ একদিন গোসল করতে যান তিনি এবং তার রুমে ঢুকে দরজা জানলা সব বন্ধ করে দেন। তিনি দেখেন যে দাদা দাদি সহ পরিবারের সবাই মনে করেছেন হয়তো বা তিনি কাপড় চেঞ্জ করার জন্য বা গোসল করতে ভেতরে ঢুকেছেন। এভাবে কয়েক ঘন্টা পার হওয়ার পরেও উনি বের হন না এবং যখন বের হচ্ছে না তখন তাকে অনেক ডাকার পরেও এবং কোনো শব্দও আসছে না, তখন তারা সবাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখলেন যে আমার সেই মা, অর্থাৎ আমার বাবার প্রথম স্ত্রী, তিনি গামছা পেঁচিয়ে দুই দিকে 2 হাত দিয়ে শক্ত করে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে আমার চাচি দৌড়ে গিয়ে তার গলা থেকে গামছাটা খোলার চেষ্টা করলেন। আচ্ছা, এবং তাকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের গলায় এটা গামছা পেঁচিয়ে ধরে গামছার 2 দিকে 2 হাতটা দিয়ে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। এবং আমার চাচি সেটা খুলে ফেলেন এবং খুলে ফেলার পর তার হাত ছাড়াতে মাটিতে পড়ে গেল এবং সাথে সাথে ডাক্তার দেখা হলো। যেহেতু শ্বাস প্রশ্বাস বন্ধ ছিল, তাই ডাক্তার বললেন যে উনি মারা গেছেন। তাই যথারীতি ওনার দাফন কাফনের ব্যবস্থা করা হলো এবং ওনার বাড়ির পাশের এক পুকুর পাড়ে ওনাকে কবর দেওয়া হলো। উনি মারা যাবার 3 দিন পরে ওনার ভাই, অর্থাৎ আমার মামা, আমার দাদাকে এসে বলছেন যে আমার বোন মারা যায় নাই, ও প্রতিদিন আমার সাথে আমাদের বাড়ির তাল গাছ তলায় দেখা করে আর আমাকে বিভিন্ন রকমের ফ্রুটস খেতে দেয়। এই কথা শুনে আমার দাদা ওই এলাকার একজন কবিরাজের সাথে পুরো ঘটনাটা খুলে বলেন এবং ওই কবিরাজ জিন বশ করতে পারতেন এবং তিনি জিন দ্বারা ঘটিত সমস্যার সমাধানও করতে পারতেন। সবকিছু শোনার পরে ওই কবিরাজ হুজুর আমার দাদুকে বলেন যে ওনার কবরটা খুঁড়তে এবং লাশ আছে কিনা দেখার জন্য এবং তার কথা মতো কবর খোঁড়া হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, কবরের ভেতরে লাশ চাটাই, এক কথায় সবই ছিল, শুধু সেই লাশটি নেই, অর্থাৎ আমার মায়ের মরদেহটি নেই। এটা দেখার পর ওই কবিরাজ দাদাকে বললেন যে উনি মারা যায়, আচ্ছা উনি ঠিক
মানে ওনাকে জিনটা উঠিয়ে নিয়ে গেছে, এবং যদি কিনা ওনার এবং ওনার কিছু প্রসেস বললেন, সেই প্রসেসে বললেন যে যদি মানে কেউ একজন মানে ওনার জানাজার নামাজ যদি ঠিক মতন হতো বা জানাজার নামাজ যদি ওনার বাবা উপস্থিত থাকতেন তাহলে হয়তো জিনটা এটা করতে পারতেন না, এরকম একটা ব্যাপার। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমার মা এখন তার পরিবারের সবার সাথে, বিশেষ করে তার ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন সময় দেখা করতে আসেন এবং এভাবে দেখা দিয়ে যান, এবং সবাই তারা মনে করেন তিনি হয়তো মারা যান নাই, এরকম একটা ব্যাপার। আমরা চলে যাবো ইমেইলে, এবং আমার সঙ্গে আর একটা ইমেল আছে এই মুহূর্তে, সেই ইমেলটা পড়ে শোনাতে চাই আপনাদেরকে। যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি যে, প্রিয় রাসেল ভাই, আমি রংপুরের প্রাণ কেন্দ্রের বাসিন্দা। শহুরে জীবন, আধুনিকতা সবই রয়েছে আমার জীবনে, তবুও আমার জীবনে এ যাবৎ যা ঘটেছে তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি পাইনি। আমি ভূতফিল্ম শুনি শুধুমাত্র নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর মিল খুঁজতে, আর এসব থেকে কিভাবে বেঁচে থাকা যায় তার উপায় খুঁজে বের করবার জন্য। হয়তো অনেকেই তামাশা নিতে পারেন এই সব অতি প্রাকৃত ঘটনাগুলোকে নিয়ে। আচ্ছা বলুন তো, ঘুমের মাঝে ঘুমিয়ে গেলে কেমন অনুভূতি হবে? হয়তো খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যারা আমার মতো। জেগে উঠতে যেমন ঘুম ভাঙতে হয়, তেমনি ঘুমের মাঝে যখন আরেকটা জগৎ খুলে যায়, আর আমি যখন সেই জগতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখন জেগে উঠতে পারি না যতক্ষণ না ঘুমের মাঝে ঘুমিয়ে থাকা সত্তা জেগে না ওঠে। এমন হয়েছিল 2-3 বার। এবার আসা যাক ঘটনায়। আমি সবেমাত্র ইংলিশে অনার্স কমপ্লিট করেছি। এই তো কিছুদিন আগের কথা। ঘুমিয়েছিলাম, ঘুমের মাঝেই নড়ে উঠল শরীরটা। মনে হলো কেউ যেন উঁচু থেকে নামিয়ে দিল আমায়। খুব নরম আর একটু গরম অনুভূতি। বুঝলাম আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু যখন চোখ খুললাম তখন রাতের আঁধারে পরীক্ষার আকাশের তারাগুলো চোখে আসছিল, পরিষ্কার আকাশের তারাগুলো চোখে আসছিল, আর আমার চারপাশে শুধুই বালু আর বালু। উঠে বসলাম, হাত দিয়ে হাতড়ে দেখলাম, না ঠিকই তো, আমার চারদিকে শুধুই বালু। এবার উঠে হাঁটতে শুরু করলাম। যেদিকে যাই পায়ের নিচে শুধুই বালু। মনে হচ্ছে কোনো বালু চড়ে ফেলে দিয়ে গেছে কেউ আমায়। একটু পরে যেই ভুলটা ভাঙলো, সামনে দেখি একটা বাগানের মতো। আর একটু কাছে গিয়ে বুঝতে পারি ওগুলো খেজুর গাছ। ভয়ে গলা শুকিয়ে আসছিল। দিশেহারা হয়ে লোকালয় আর একটু আলোর জন্য জীবনটা যেন গলা পর্যন্ত উঠে এসেছিল। অনেক হেঁটেছি, পরে ক্লান্ত হয়ে বালুর ওপরেই শুয়ে পড়ি। এক পর্যায়ে ঘুমিয়ে পড়ি। যখন ঘুম ভাঙে আমি আমার বিছানায়, চোখ খুলে আমার মাথার উপরে ছাদটা দেখতে পেয়ে মনে স্বস্তি পেলাম। নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিলাম রাতের ঘটনাটা। কিন্তু যখন বিছানায় তাকালাম দেখলাম অনেকগুলো বালু। আমার শরীরের ট্রাউজার, এমনকি ট্রাউজারের ফোল্ড করা পায়ের কাছে গোটানো অংশটায় বালু দিয়ে ভর্তি। বুঝতে আর বাকি রইল না। আমি জানি না সেই রাতে আমি কোথায় গিয়েছিলাম, নাকি এটাও মনের ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। আপনাদের কাছে থাকলে বলবেন। আর যারা বিজ্ঞান নিয়ে সমস্ত আবিষ্কার করতেই পারেন, তাদের বলবো বিজ্ঞান এখনো অসহায়। এক ফোঁটা রক্ত কণা তৈরি করার ক্ষমতা হয়ে ওঠেনি বিজ্ঞানের। দোয়া করবেন আমার জন্য। এইটাই লিখেছেন মোহাম্মদ আল মুনিম, নিউ জুম্মাপাড়া, রংপুর থেকে। আসলে এই ঘটনাটা খুব অদ্ভুত এই জন্য যে আপনি ধরুন যে আপনার যে ঘটনাটা উনি লিখছেন বা যে ঘটনাটা উনি বলছেন, আপনি এই স্বপ্নের মধ্যে কোথাও ট্রাভেল করলেন বা কোথাও গেলেন। ধরুন যে উনি যে কয়েকটা বালুর জায়গায় গিয়েছিলেন, নদীর চর বা সমুদ্রের সৈকত বা বিচের মতো একটা জায়গায়, ঠিক একইভাবে আপনি যদি যান এবং যখন ঘুম ভাঙলো তখন নিশ্চয় সেটাকে স্বপ্ন ভাবছিলেন আপনি, যে এটা মনে হয় স্বপ্নই ছিল, এটা ড্রিম ছাড়া আর কিছুই না। ঠিক সেই মুহূর্তে আপনি সেই মুহূর্তে রিয়েলাইজ করলেন যে আপনার খাটেও সেই যে বালুর জায়গায় আপনি গেছেন সেই বালু, আপনার ট্রাউজারের পকেটে বালু, আপনার ট্রাউজারের ফোল্ডে বালু, এবং সব জায়গায় বালুতে ভরে আছে। তার মানে আপনি ওই যে স্বপ্নের জগৎ বা অন্য কোন জগৎ যেটাতে আপনি ঘুমিয়ে যাবার পরে গিয়েছিলেন, সেখান থেকে শুধু একা ফেরেননি, আপনি কিছু নিয়ে ফিরেছেন। এই যে স্বপ্নের জগৎ থেকে কিছু নিয়ে ফেরা, এটা কি আসলেও সম্ভব? তাহলে আসলে ঘুমিয়ে গেলে আমরা কোন জগতে যাই? আপনার জীবনে কি কখনো ঘটেছে যে আপনি ঘুমিয়ে স্বপ্নের জগতে গেছেন, তারপরে সেই জগৎ থেকে কোনো একটা কিছু নিয়ে ফিরেছেন?
আমার সাথে এরকম কখনো ঘটেনি। যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমাদের যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে bhutfm@radio40.fm, which is bhtfm@radio.fm। সবসময় ভয় পেতেই হবে এমন কোনো কথা না, কিন্তু এই ঘটনাটা এতটাই অদ্ভুত আমার নিজেরও অনেকক্ষণ ধরে ভাবতে হয়েছে যে এই যে জগৎটা আমরা বাস করি, এই জগতের বাইরে আরো যে জগৎগুলো আছে, সেই জগতে আমরা কি জীবন্ত অবস্থায় বা আমাদের জীবদ্দশায় বা আমাদের লাইফ টাইমেও আমরা ট্রাভেল করতে পারি? ইজ ইট রিয়েলি পসিবল? যদি তাই হয় তাহলে কেমন ভাবে, কিভাবে? যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার নাম শোভন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল কলকাতায় থাকি। বেশ কিছু কারণের জন্য আমি পুরো অ্যাড্রেস উল্লেখ করছি না। ঘটনাটির সূত্রপাত সেপ্টেম্বর 28 তারিখ রাতে। ওই দিন দুর্গাপূজার মহাষ্টমী ছিল। যেহেতু আমার রাতে ডিনার করার পর স্মোক করার হ্যাবিট আছে, তাই রাত ঠিক 12:29 নাগাদ স্মোক করার জন্য আমি ছাদে যাই। আমার মনে আছে তখন বাড়ির সব লোকজন ঘুমিয়ে পড়েছে, আর দূরে পূজা মণ্ডপ থেকে ভেসে আসছিল হালকা গানের শব্দ। আমি যথারীতি ছাদে দাঁড়িয়ে স্মোক করতে থাকি। দুপুর থেকে বৃষ্টি হওয়ার কারণে আকাশ কালো মেঘে ঢাকা ছিল, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি আপন মনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলাম, কিন্তু কখনো ধারণা করতে পারিনি যে অস্বাভাবিক কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখতে পাই আনুমানিক 5 থেকে 6 ফুট লম্বা সাদা ট্রান্সপারেন্ট কিছু একটা আকাশে ভেসে যাচ্ছে। প্রথমে ওটা দেখে ভয় লাগেনি, মনে করেছিলাম কোন মেঘ হয়তো ভেসে যাচ্ছে। কিন্তু কিছু সময় ওটার দিকে তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম, আর যেটা দেখলাম সেটা দেখে প্রথমে ভয় পাইনি, বোধহয় এক প্রকার হিপনোটাইজড হয়ে গিয়েছিলাম। দেখলাম ওই জিনিসটা কিছুটা সামনে এগিয়ে যাচ্ছে আর কিছুটা পেছনে যাচ্ছে, আর কেমন যেন একটা সাউন্ড করছে। শব্দটা ছিল কিছুটা গোঙানোর মতো। বলে রাখা ভালো, ওই জিনিসটা আমার থেকে 10 থেকে 12 হাত দূরে থাকায় আমি স্পষ্ট সাউন্ডটা শুনতে পাচ্ছিলাম। ওটা দেখার পর আমার বুকের ভেতরে হার্টবিট বেড়ে গেল, আর হাত থেকে সিগারেটটা নিচে পড়ে যায়। হঠাৎ করেই ওই জিনিসটা আমার দিকে ঘুরে তাকায়। আমার মনে হচ্ছিল দৌড়ে সিঁড়ি থেকে নেমে ঘরে চলে যাই, কিন্তু শুনলে হয়তো অবাক হবেন, আমি শরীরে একটা অঙ্গ নড়তে পারছিলাম না। মনে হচ্ছিল তখন যেন সমস্ত শরীরটাই প্যারালাইজড হয়ে গেছে। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি দেখতে পেলাম ঠিক একটা মানুষের আকৃতির সাদা ধোঁয়ার মতো কিছু কিছু ট্রান্সপারেন্ট, চোখের জায়গায় কোনো চোখ নেই, শুধু অন্ধকার এবং কেমন একটা অদ্ভুত অবয়ব। আমি আমার এক দৃষ্টিতে ওই জিনিসটার দিকে তাকিয়ে যাচ্ছিলাম এবং কেন যেন কোনো ভয় পাচ্ছিলাম না। তখন সামনে কিছুক্ষণ থাকার পর ওই জিনিসটা বাতাসে হঠাৎ করে আবার ভ্যানিশ হয়ে গেল, আর ঠিক ওই মুহূর্তে একটা বেশ গরম বাতাস ঠিক ওই দিক থেকেই এসে আমার গায়ে লাগে। আমি সাথে সাথে হুঁশ ফিরে পাই। তখন আমার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়। আমি চোখ দুটো ভালো করে হাত দিয়ে কচলে আবার ওই দিকে তাকিয়ে দেখি কিছুই নেই সেখানে। হাতে থাকা ফোনটা অন করে দেখি তখন সময় রাত 1:07। রীতিমতো ভয় পেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ি। সেই রাতে আর ঘুমোতে পারলাম না। চোখ বন্ধ করলে শুধু ওই দৃশ্যগুলো মনে পড়ত, আর ভয় হতো। যথারীতি 3 দিন জ্বরে ভুগলাম। সুস্থ হবার পর আবারও, এমনকি গতকাল রাতেও ওই একই ছাদে ওই জিনিসটা দেখার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু কিছুই দেখতে পাইনি। আর আমি জানি না ওই জিনিসটা কি ছিল, কিন্তু আমার জীবনে ওই অদ্ভুত জিনিসটা আমি প্রথম দেখলাম। আমি জানি আমার মতো একজন শিক্ষিত ব্যক্তির মুখ থেকে এই সমস্ত কথা শুনলে কেউ হয়তো বিশ্বাস করবে না, তাই কারোর সাথে আমি এটা শেয়ার করিনি। যেহেতু ভূত এফএম আমার খুব প্রিয় একটি শো, তাই এখানেই শেয়ার করলাম। ঘটনাটি হয়তো খুব একটা ভয়ের নাও হতে পারে, কিন্তু খুব অদ্ভুত। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার কাছে আরো কিছু ঘটনা আছে যেগুলো সুযোগ পেলে শেয়ার করব। নাম শোভন দাস, দেশ ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, সিটি কলকাতা। ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার
টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোনো একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনের দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠান শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপ আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বললো। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এগুলো শুনে পারভেজ ভাই আশরাফুলকে বাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়। তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতকারী নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতকারী থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতকারী হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে। এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিরা তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো। চতুর্দিকে নীরবতা, ঝিঝি পোকার ডাক, একটা ভুতুরে পরিবেশ। কেউ কারোর সাথে কথা বলছে না, তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের 2টি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোন একটা কারণ হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসছিল সেই লোকটি নেই, সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টিতে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো জ্বলছে 4টি চোখ। ভাইয়া
এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়তে থাকেন। কোথায় যাবেন জানেন না এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, মানে দেশলাই লাইটার বের করে টিপ দেন এবং তিনি কোথায় আছেন সেটা দেখার জন্য, দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথে তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন বাইরে, সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়াতে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান, দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়াতে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তার দিকে তাকে দেখতে পান, কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আব্দুল আমিন লিখেছেন জয়পুরহাট থেকে।